হচ্ছে যে আমরা নতুন মানে কোর্সের যেটা হচ্ছে প্রসেস ডিজাইন পার্ট। এটা হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টের স্লাইডই পড়াচ্ছি, মানে আমাদের রাজিয়া ম্যাম হচ্ছে এই ক্লাস নিতেন। সো হচ্ছে স্লাইড তেমন নতুন করে আপডেট করার কোনো কিছু নাই, বাট হচ্ছে অনেক স্লাইড যেহেতু থাকবে, আমি যে স্লাইড গুলো শুধুমাত্র পড়াবো সেটা হচ্ছে আপনাদের সিলেবাসে আছে। সো বইতে হচ্ছে অনেক কিছুই থাকে, সো সবকিছু আর কি তেমন করানো হবে না। সো আপকামিং স্লাইড গুলোতে আমি যেগুলো শুধুমাত্র বলবো সেগুলোই হচ্ছে আপনাদের জন্য পড়া আর কি। and share all the slide with your seers. So no worry about that. তো হচ্ছে আমাদের এখানে যে কোড আর কি সেটা হচ্ছে প্রসেস ডিজাইন 1। বেসিক্যালি আমাদের প্রসেস ডিজাইনের পার্ট হচ্ছে তিনটা পার্ট থাকে। সেটা হচ্ছে প্রসেস ডিজাইন 1 এ একটা থাকে ইকুইপমেন্ট ডিজাইন, দেন উই হ্যাভ প্রসেস ডিজাইন 2, সেটা হচ্ছে 4 তে থাকে, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট এন্ড আদার স্টাফস। ওই হচ্ছে বাংলা কথাবার্তা আর কি, ওই প্ল্যান্টের লাস্টের দিকে যেগুলো হয় আর কি। আর লাস্ট হচ্ছে প্রসেস ডিজাইন, যেটা সেটা হচ্ছে আমাদের একটা সেশনাল আছে, যেটা আপনাদেরও আছে প্রসেস ডিজাইন সেশনাল। সো এখানে আমরা পুরো ইন্ডাস্ট্রি ডিজাইন করে থাকি আর কি। সো তিনটা হচ্ছে পার্ট আছে আমাদের প্রসেস ডিজাইনের। সো এটা হচ্ছে প্রথম পার্টের পড়াশোনা আর কি। তো আপনাদের সিলেবাসে হচ্ছে আমি দেখেছি তেমন এক্সপ্লিসিটলি তেমন কোনো কিছু লেখা নাই, মানে প্রসেস ডিজাইনের হুইচ পয়েন্টস শুড বি কভার্ড ইন দ্য প্রসেস ডিজাইন 1। সো একটু ভেগ ডিসক্রিপশন আছে আর কি। সো আমরা এর জন্য হচ্ছে আমি যেটা করেছি, মানে আমাদের স্লাইড গুলোই পড়াবো, আর প্রিভিয়াসলি আপনাদের যে স্লাইড গুলো পড়ানো হয়েছে ওই অনুসারে যা যতদূর শুনেছি মানে এইসব স্লাইডই পড়ানো হতো আর কি। সো আজকে আমার পার্টে যেহেতু এখান থেকে নতুন, তো আমি হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে একটু শুরু করব। সো হোয়াট ইজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো প্রিলিমিনারি স্লাইড, আমি এখানে তেমন সময় ব্যয় করবো না। সো ইউ গাইজ অলরেডি নো হোয়াট ইজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, হোয়াট উই ডু, হোয়াট দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন দ্য আদার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এন্ড আস। সো এগুলো নিয়ে আমি তেমন কোনো কথা বলবো না, এগুলো স্লাইডে থাকবে। সো ইউ গাইজ জাস্ট গিভ এ রিড হেয়ার। তারপর হচ্ছে এখানে একটা প্রসেস ডিজাইন যেহেতু শুরু হয়েছে, মানে প্রসেস ইন্ডাস্ট্রি থেকে একটা কথাবার্তা শুরু হয়েছে আর কি। সো এখানে একটা হচ্ছে ডাইমিথাইল ইথার, যেটা ডিএমই, হুইচ ইজ ইউজড এজ এ প্রোপেলেন্ট অর ফিউল ইন দ্য হাই এয়ারপ্লেনে ইউজ করা হয়, তারপর অন্যান্য গাড়িতে ইউজ করা হয়, বা অন্যান্য হচ্ছে হাই ইনকাম কান্ট্রি গুলাতে হচ্ছে এটার মিক্সচার ইউজ করা হয়। সো এটার একটা সিনথেসিস রোড ওয়ে এখানে হচ্ছে ড্র করা হয়েছে। দিস ইজ অ্যাকচুয়ালি সিম্পলিফাইড সিনথেসিস রোড। সো সিম্পলিফাইড রোড ফর দ্য ডিএমই সিনথেসিস। তো এখানে যেটা র মেটেরিয়াল সেটা হচ্ছে বেসিক্যালি মেথানল। সো এটা হচ্ছে আইডিয়াল পিএনআইডি যেরকম হয় নর্মাল প্ল্যান্ট গুলাতে, ওরকম একটা পিএনআইডি স্ক্রিনশট এখানে নেওয়া হয়েছে। সো এখানে হচ্ছে সেই রিয়েকশন স্কিমটা আছে, সেটা হচ্ছে মেথানলের হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন হয়। সো অ্যাকচুয়ালি উই আর রিমুভিং দ্য ওয়াটার ফ্রম দ্য মেথানল। সো অ্যাকচুয়ালি ইট ইজ প্রডিউসিং, দিস ইজ দ্য ডাইমিথাইল ইথার ডিএমই। সো ডিহাইড্রেশন যেটা হয় সেটা হচ্ছে ক্যাটালিস্ট অ্যামরফাস অ্যালুমিনা ক্যাটালিস্টের উপর ডিহাইড্রেশন প্রসেসটা হয়ে থাকে আর কি। সো দিস ইজ দ্য রিঅ্যাকশন স্কিম এন্ড দিস ইজ দ্য ওভারঅল সিনথেসিস roadway. So what actually happens here? So methanol হচ্ছে we pump the methanol system and heat exchange করে with a recycle stream. This is the recycle মেথানল স্ট্রিম, এমইউএইচ। নর্মালি মেথানলকে এমইউএইচ দিয়ে এক্সপ্রেস করা হয়। তারপর হচ্ছে রিয়েক্টরে যায়, যেখানে হচ্ছে এটা প্যাকড বেড সিস্টেম, যার ছবি দেখেই বুঝতেছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা আইডিয়াল আছে। ডিস্টিলেশন কলাম একরকম হবে, রিয়েক্টরের হচ্ছে আকার একরকম হবে। সেগুলো আপনাদের হচ্ছে অবশ্যই প্রসেস ডিজাইন যখন শুরু হবে তখন হচ্ছে ওগুলো বলবে পিএনআইডি সময় হচ্ছে কিভাবে করতে হবে। সো এটা হচ্ছে প্যাক বেস সিস্টেম, সেখানে হচ্ছে আমার এন্টার করে সেটা হচ্ছে ডিএমই প্রোডাকশন হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে মিক্সচার থাকে, তাই না? 100% কনভার্সন হবে না। সো হোয়াট উই ডু, উই কুল দ্য প্রোডাক্ট স্ট্রিম। সো হচ্ছে এখান থেকে দুইটা কুল করি, তারপর হচ্ছে এখানে হচ্ছে ডিপ্রেসারাইজ করি। ডিপ্রেসারাইজ করে দেন হচ্ছে পিউরিফিকেশন স্টেজে যায়, যেটা হচ্ছে ডিস্টিলেশন কলাম। সো ডিস্টিলেশন কলামের যে টপ প্রোডাক্ট সেটা হচ্ছে আমার ডিএমই, যেটা হচ্ছে উই স্টোর ইন দ্য ট্যাঙ্ক। এন্ড বটম যেটা থাকবে সেখানে থাকে হচ্ছে মিথানল এমইউএইচ প্লাস H2O, কারণ মেথানলটা 100% হচ্ছে কনভার্সন হচ্ছে না, লেটস assume 60% consumption is actually happening in the reactor. So there are some excess methanol, some of the produced water. So the bottom line from the DME tower, so DME tower থেকে যেটা পাচ্ছি সেখানে হচ্ছে আরেকটা মিক্সচার আছে MUH and H2O. So you would don't want to recycle the H2O. So recycle থেকে যেহেতু করব না, তাহলে কি করব, এটা হচ্ছে we need to purification the methanol and H2O stream. সো আমরা আরেকটা ডিস্টিলেশন কলামে পাঠাচ্ছি, সেখান থেকে হচ্ছে টপ প্রোডাক্ট হচ্ছে মেথানল বেরোচ্ছে, দ্যাট উই আর অ্যাকচুয়ালি রিসাইক্লিং ইন আওয়ার ইনিশিয়াল রিয়েক্টর স্ট্রিম। সো ওইখানে হচ্ছে হিট এক্সচেঞ্জের একসাথে মিক্সিং হয়ে দেন হচ্ছে দিস আর গোয়িং টু দ্য রিয়েক্টর সিস্টেম। সো অ্যানাদার পার্ট যেটা সেটা হচ্ছে আমার কত ওয়াটার টাওয়ার।
সেটা হচ্ছে সেখান থেকে যে হচ্ছে বটম প্রোডাক্ট যেটা ওয়াটার বেরোবে ডিস্টিলেশন কলাম থেকে, সেটা হচ্ছে আমার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য ওভারঅল প্রসেস। সো আমাদের এই পার্টে বেসিক্যালি মানে আজকে যে আমি স্লাইড গুলো দেখাবো সেটা হচ্ছে সিনথেসিস রোড এগুলা হচ্ছে কিভাবে করতে হবে বা কি আসে বিষয় সেগুলো নিয়ে কথাবার্তা। এর জন্য হচ্ছে আমি একটু হচ্ছে ডিসক্রাইব করলাম ফুল প্রসেসটা। সো এই যে কনসিডারেশনটা, রিয়েক্টরে কতটুকু প্রোডাক্ট হচ্ছে, তারপর কতগুলো মিক্সার আছে কিনা, তাদের মধ্যে পার্থক্য কি আছে, how we can separate the product stream and the recycle stream. So we need to cover the whole of the things, and we should have the knowledge about those. আমার হচ্ছে এখান থেকে কিভাবে কি হবে। সো এই পার্টে মানে হচ্ছে মানে প্রসেস ডিজাইনের প্রথম পার্টে যেটা ফ্লোশিট ডেভেলপমেন্ট, সেখানে হচ্ছে এই নলেজ গুলো আমাদের লাগবে। যেহেতু আমরা হচ্ছে অলরেডি 4-1-এ উঠে আসছি, হচ্ছে উই নো অল অফ দ্য বেসিক কনসেপ্ট অফ দ্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, mass transfer, heat transfer, and the separation scheme. So you read the unit operation, right? আপনার ইউনিট অপারেশন পড়েছেন না? জি স্যার। জি স্যার। ওইখানে তো অনেক কিছু ছিল তাই না, ইকুইপমেন্ট সম্পর্কে জি স্যার। অনেক ছিল সেপারেশন স্যার। স্কিম ছিল। So, ওই নলেজ গুলো আমাদের এখানে লাগবে। আমরা হচ্ছে সব কিন্তু আবার ধরে ধরে বলবো না যে ডিস্টিলেশন কলাম কেন ইউজ করব, এখানে স্ক্রিনিং কেন করতে হবে, বা পাম্পিং কেন করব, বা হিট এক্সচেঞ্জার কেন ইউজ করব। উই ডোন্ট ওয়ান্ট টু সে দ্য থিংস রিপিটেডলি। সো আই এম অ্যাজিউমিং দ্যাট ইউ হ্যাভ অলরেডি নলেজ অ্যাবাউট দোজ স্টাফস। সো হচ্ছে আমরা সেই জিনিসগুলো আর বলবো না, যেহেতু ইউ আর অলরেডি ইন 4-1। তো পরে একটা ভিডিও আছে, এগুলো হচ্ছে দেখে নেবেন, এগুলো হচ্ছে বাংলা কথাবার্তা আর কি। সো এখানে দুইটার মধ্যে একটা ক্লাসিফিকেশন বলা আছে, হোয়াট ইজ দ্য প্রসেস ডিজাইন, হোয়াট ইজ দ্য প্ল্যান্ট ডিজাইন। সো প্রসেস ডিজাইনের যে জিনিসটা সেটা হচ্ছে আমরা নাম থেকে অবশ্য বুঝতেছি প্রসেস, ইটস অল অ্যাবাউট দ্য ডেভেলপিং এ প্রসেস, রাইট? কেমিক্যাল সিনথেসিস প্রসেস। সো এখানে যেটা বলেছে, covers the step from the initial selection of the process to be used through the issuing the process flow sheet, include the selection, specification, and the chemical engineering design equipment. So process flow sheet যে অ্যাকচুয়ালি কাজটা হয় সেটা হচ্ছে you should select a process through which you want to synthesize the chemicals or the products you want, chemicals or products। তারপর হচ্ছে ওই প্রসেসে হচ্ছে আপনাদের কি করতে হবে, আমাদের যে বলছে সিলেকশন, স্পেসিফিকেশন এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন ইকুইপমেন্ট। এই যে প্রসেসটা বললেন, আপনার প্রসেস যেটা পাবো সেটা বেসিক্যালি আমরা হচ্ছে একটা রিয়েকশন পাবো তাই না, একটা রিয়েকশন স্কিম পাবো, সেখান থেকে করা যায়। এই রিয়েকশন স্কিমে কিরকম রিয়েক্টেন্ট প্রোডাক্ট থাকবে, কি কি করতে হবে, আপনার হচ্ছে কম্প্রেস করতে হবে কিনা, বা ডিস্টিলেশন কলাম করতে হবে না কিনা, কিরকম সেপারেশন স্কিম ইউজ করতে হবে, কিরকম ইকুইপমেন্ট নেওয়া উচিত, ইকুইপমেন্ট স্পেসিফিকেশন কি। সো অল দোজ থিংস আর অ্যাকচুয়ালি ইনক্লুডেড ইন দ্য প্রসেস ডিজাইন। সো দিস ইজ দ্য প্রসেস ডিজাইন। আর প্ল্যান্ট ডিজাইন কি হবে, আফটার ইউ ডু দ্য প্রসেস ডিজাইন দেন উই মুভ টু দ্য প্ল্যান্ট ডিজাইন, দ্যাট ইজ দ্য ডিটেল মেকানিক্যাল ডিজাইন। যেটা হচ্ছে এই যে আমরা বলেছি আমার হচ্ছে উই নিড এ ডিস্টিলেশন কলাম, সাপোজ লাইক উই নিড এ ডিস্টিলেশন কলাম ফর দ্য purification state. So what we need to do now is the detailed mechanical design. আমার এখন মেকানিক্যাল ডিজাইন করতে হবে, টাওয়ারটা কতটুকু লম্বা হবে, কতটুকু উইথ হবে, প্লেট গুলা কিরকম হবে, প্লেট গুলা পোর ডেন্সিটি কিরকম হবে, যে ওপেনিং গুলা ফ্লাডিং কতটুকু রাখবেন। তারপর হচ্ছে আমার ম্যাটেরিয়াল যেটা সিনথেসিস ম্যাটেরিয়াল সেটা হচ্ছে স্টিলের হবে নাকি কার্বন স্টিলের হবে, কি রকম হবে, কোরোশন অ্যালাউন্স কি থাকবে, থিকনেস কি থাকবে, অল অফ দিস থিংস নিড টু বি কনসিডার্ড। সো এটাকে বলি ডিটেল মেকানিক্যাল ডিজাইন। সো এর সাথে আরো কি থাকবে, আপনি প্ল্যান্টের লেআউট বলতে হবে তাই না, আমার এখানে রিয়েক্টর থাকবে, এখানে ডিস্টিলেশন কলাম থাকবে, এখানে ওয়েস্ট ওয়াটার ট্যাঙ্ক থাকবে, এখানে হচ্ছে বয়লার ফিড ওয়াটার মানে ক্লিনিং সিস্টেম থাকবে। সো এই যে লেআউট, প্ল্যান্ট লেআউট এগুলা থাকতে হবে, একটা প্ল্যান্টে কিরকম করে থাকবে। সাথে কি থাকতে হবে, স্ট্রাকচারাল, সিভিল এন্ড ইলেকট্রিক্যাল ডিজাইন। সবগুলো তো খালি বসায় রাখলেই হবে না, সবগুলো অল অফ দিস থিংস নিড টু বি ইন্টারকানেক্টেড, রাইট? সো দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইউ নিড টু ডিজাইন অল অফ দ্য পাইপলাইন, so all of the electrical things, control system, and all of the stuff that is necessary for a detailed planting design. So সব কিছু actually included হয় plant design. So process design এবং plant design এর মধ্যে distinction বুঝেছি, what's the difference between those two? জি স্যার। Okay. দেন হচ্ছে একটা ইয়ে আছে, পার্থক্য আছে, প্ল্যান ডিজাইন, প্রসেস ডিজাইন ভার্সেস দ্য প্ল্যান ডিজাইন। So process engineering is used to connection with the economic evaluation and general economic analysis of industrial process. So হচ্ছে এখানে আমরা ডিটেল করব না, আমরা একটা ওভারভিউ নিব, ইকোনমিক এভালুয়েশন, আমি যে প্রসেসটা সিলেক্ট করছি দিস ইজ ওয়েদার দিস ইজ ভায়াবল অর নট। তো হচ্ছে প্ল্যান ডিজাইনে যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডিজাইন, ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটি যেটা সেটা হচ্ছে ক্যারি আউট করা হয়, যেটা আমরা বললাম অ্যাকচুয়াল স্ট্রাকচারাল, ডিটেল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, সিভিল এন্ড ইলেকট্রিক্যাল ডিজাইন, যেটা পিএনআইডি এর জন্য হচ্ছে ইউজ করতে হবে।
দেন কন্ট্রোল সিস্টেমের জন্য ইমপ্লিমেন্ট করতে হবে। এই সবগুলা একসাথে যায় বিল্ডিং বানাবেন, যত কিছু হচ্ছে স্টাফ বিল্ডিং হাবিজাবি যত কিছু করতে হবে, রেসিডেন্সিয়াল বিল্ডিং, রোড ডিজাইন, জেটি ডিজাইন, সবকিছু থাকে ওই প্ল্যান ডিজাইনের মধ্যে। প্রসেস ইঞ্জিনিয়ারিং ওইসব থাকবে না। প্রসেস ইঞ্জিনিয়ারিং জাস্ট উইল চুজ এ সুইটেবল প্রসেস, উইল অপটিমাইজ আওয়ার প্রসেস, এখান থেকে কি কি প্রোডাক্ট হচ্ছে, ইকুইপমেন্ট কি কি লাগবে, তারপর হচ্ছে ওর সাথে যে ইকোনমিক এভালুয়েশন থাকবে সেই জিনিসগুলো হচ্ছে প্রসেস ডিজাইন। তো এই যে প্রসেস ডিজাইনের ইকোনমিক এভালুয়েশন পার্টটা আই গেস হচ্ছে আপনাদের আরেকজন টিচার সেটা অলরেডি পড়া ফেলছে, তাই না? ইকোনমিক অ্যানালাইসিস পার্ট। পড়াচ্ছে স্যার। হ্যাঁ, ইকোনমিক অ্যানালাইসিস যদিও এটা এই পার্ট ইনক্লুডেড, মানে হচ্ছে আপনাদের ওই টিচার স্যার পড়াচ্ছেন আর কি। সো এই জিনিসগুলো আসলে প্রসেস ডিজাইনের মধ্যে পড়ে আর কি। তো ডিটেল প্ল্যান ডিজাইন যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি করতে হবে আপনাদের ওই যে আপনাদের প্রসেস ডিজাইন সেশনাল যেটা আছে সেখানে। হয়তো আমরা এত ডিটেলসে করবো না, জাস্ট জাস্ট গেটিং অ্যান ওভারভিউ দেয়ার, ওরকম থাকবে। So general term plant include all of the engineering aspect involve the development of either new, modified or expanded industrial plant. So plant designer যেটা, সেটা হচ্ছে আপনার নিউ প্ল্যান্ট বসাতে পারেন অথবা প্ল্যান্টের এক্সপানশন করতে পারেন। সাপোজ লাইক আপনার হচ্ছে 100 মেট্রিক টন একটা প্ল্যান্ট আছে, ইউ ওয়ান্ট টু এক্সপ্যান্ড ইট 150 মেট্রিক টন। সো আপনার হচ্ছে যে রিয়েক্টর আছে তাকে স্কেল আপ করতে হবে, অথবা সিরিজে দুইটা রিয়েক্টর বসাতে হবে, নতুন একটা রিয়েক্টর ইউনিট ইম্পোর্ট ইট and install it. So those are the things that need to be considered in the plant design. সো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা করে সেটা হচ্ছে আমরা অবশ্যই ডিজাইন প্রসেস ডিজাইনে থাকবো, প্ল্যান ডিজাইনে আমাদের তেমন হচ্ছে কন্ট্রিবিউশন থাকে না। সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেশি থাকে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রসেস ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সীমাবদ্ধ থাকি, এর জন্য আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে প্রসেস ইঞ্জিনিয়ারও বলা হয়। আচ্ছা, তারপর এই যে প্রসেস ডিজাইনের পার্ট গুলা, সেটা হচ্ছে কোনটা কোথায় ইউজ করা হয় সেটা নিয়ে হচ্ছে একটা কথাবার্তা আর কি। সো নিউ প্রসেস ডিজাইন অ্যাকচুয়াল একদমই হচ্ছে নতুন একটা প্রসেস সিনথেসিস রোটার যদি আপনি করতে চান, সেটা দেখা যায় অনলি 5% ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি করে। আপনার পুরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিজাইন অ্যাক্টিভিটিটা আছে, সেটা যদি আপনি হচ্ছে 100% চিন্তা করেন, সো লেটস টেক ইট এজ 100%। সো এর মধ্যে যে 5% অনলি থাকে ডিজাইন অ্যাক্টিভিটিস এর মধ্যে নিউ প্রসেস ডেভেলপমেন্ট নিয়ে। বলেন তো এটা কারা করে? আমরাই করি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কারা করে, কিন্তু কোথায় করে? আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি গুলো আছে তারা কি হচ্ছে এই ডিজাইনটা করে, মানে 5% অ্যাক্টিভিটি যেটা থাকে নিউ প্রসেস ডেভেলপমেন্ট, সেটা কাজটা করে কিনা? Do you know about this? Just respond. I just want to assure that you are স্যার already মনে here. হয় তো না স্যার, কারণ চাইনিজ কোম্পানি বা জাপানিজ কোম্পানি গুলো এগুলো আমাদের করে দিয়ে যায়। No, no, not necessarily it needs to be Chinese. মানে হচ্ছে যেটা হয়, এটা অ্যাকচুয়ালি যারা করে সেটা হচ্ছে চাইনিজরা, চাইনিজ কন্ট্রাক্টর, there can be Chinese contractor, but this is actually process licensors. প্রসেস লাইসেন্সরের নাম শুনছি না? জি স্যার, এই সেমিস্টারে স্যাররা হ্যাঁ, বুঝাইছে অনেক। প্রসেস লাইসেন্সর্স। সো ওরা করে, যেমন হচ্ছে অ্যামোনিয়া প্রোডাকশন প্রসেস লাইসেন্সর কি স্টামি কার্বন আছে, তাই না? স্টামি কার্বন হচ্ছে আপনার ইউরিয়া সিনথেসিস করে। তারপর মানে অ্যামোনিয়ার সিনথেসিসের জন্য কি রকম আছে, উডে আছে, তারপর হচ্ছে কেলগ আছে। সো ওই জিনিসগুলাতে হচ্ছে আপনার ওই প্রসেস লাইসেন্সর অ্যাকচুয়ালি করে। ওইখানে যারা চাকরি করে তাদের কাজ হচ্ছে ওই যে নতুন প্রসেস ডেভেলপমেন্ট করা, ওইটা তারপর প্যাটেন্ট করে তারপর হচ্ছে বিক্রি করে। সো ওরা হচ্ছে করে, এর জন্য এটা খুবই লিমিটেড, অনলি 5% পিপল অ্যাকচুয়ালি ক্যান ডু দিস ওয়ার্ক, দ্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটস, নট এভরিওয়ান ক্যান ডু দিস। So there is no that much opportunity to develop a new process actually. So already there are some established process, so we do this in our পার্সপেক্টিভ। সেটা হচ্ছে 45% অফ ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট অ্যাক্টিভিটিতে ডিজাইন অ্যাক্টিভিটি থাকে হচ্ছে যেগুলো এস্টাবলিশড আছে, সেগুলোকে নিয়ে প্ল্যান্টে হচ্ছে ইমপ্লিমেন্ট করা, বা সেগুলোকে হচ্ছে ডিজাইন করে নিয়ে আসা, মানে এস্টাবলিশ অলরেডি আছে সেটা নিয়ে কাজ করা। সো দেজ আর অ্যাকচুয়ালি কনস্টিটিউটিং 45% অফ ডিজাইন অ্যাক্টিভিটি। আর যেটা হচ্ছে 50% ডিজাইন অ্যাক্টিভিটি হচ্ছে আমরা যেটা প্ল্যান্টে বসে বসে করি, যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্ল্যান্টে বসে আছেন, যারা চাকরি করতেছেন, ওরা যেটা করে সেটা chemical engineer or you can say the process engineer, right? So you actually deal with the process. So process engineers actually do this. That is the 50% of industrial activity. ওইখানে আমরা কি করি? আমরা হচ্ছে ট্রাবল শুটিং করি, কোন একটা ইকুইপমেন্ট হঠাৎ করে শাটডাউন হয়ে গেছে। সো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস শাটডাউন? সো উই ওয়ান্ট টু ইনভেস্টিগেট দ্যাট, উই অ্যাকচুয়ালি ডু দ্য ইনভেস্টিগেশন। তো আমরা ডি বটল নেকিং করি, তাই না? কোথায় হচ্ছে আমার এফিসিয়েন্সিটা লস হচ্ছে, প্ল্যান্ট ক্যাপাসিটি ইনক্রিজ করা যায় কিভাবে, প্ল্যান্টের আপনার যদি হচ্ছে ওই পাম্পের
ক্যাপাসিটি যদি এত থাকে, ওইখানে যদি নতুন একটা পাম্প ইনস্টল করি, এটা কি কোনো চেঞ্জ করতে পারে কিনা, সেটা নিয়ে আমরা কথা বলি, আমরা কাজ করি। প্ল্যান্টের এফিসিয়েন্সি কি ইনক্রিজ করা যায় কিনা, যেমন কাফকোতে হচ্ছে দেখা যায় প্ল্যান্ট এফিসিয়েন্সি যতটুকু ছিল তার যে হচ্ছে তারা 125, সরি 100, আই ফরগেট অ্যাবাউট দিস অ্যাকচুয়াল নাম্বার, তো অ্যাকচুয়ালি অপারেট 105 টু 110% এফিসিয়েন্সি। প্ল্যান্টের ডিজাইন এফিসিয়েন্সি 100%ই থাকবে, বাট হচ্ছে ওরা এফিসিয়েন্সি ইনক্রিজ করেছে এই ডি বটল নেকিং গুলা করে, কস্ট ডিক্রিজিং করা, পলিউশন ম্যানেজমেন্ট করা, মিনিমাইজেশন করা। সো দিস অ্যাকচুয়ালি ডান ইন দ্য ডিজাইন অ্যাক্টিভিটি, যেটা আমরা করি। মানে আর কি কি চেঞ্জ করলে এগুলা করা যেতে পারে, সেই কাজগুলা করে প্ল্যান্টে যারা বসে থাকে ইঞ্জিনিয়ার ওরা। New process design is actually difficult if you get the opportunity to do the job in the process licensor industry, so you can do this then. Otherwise, it's completely impossible for us. So আর যেটা হচ্ছে প্ল্যান ডিজাইন ও এস্টাবলিশ প্রসেস, যারা হচ্ছে কন্ট্রাক্টর থাকে, কন্ট্রাক্টরের কাছে যারা হচ্ছে প্রসেস লাইসেন্সর থেকে যারা কন্ট্রাক্টটা কিনে, ওইখানে যাদের ইঞ্জিনিয়াররা থাকে, প্রসেস ইঞ্জিনিয়াররা থাকে, ওরা করে। ওরা হচ্ছে ওই যে ওটা দেখে 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 কিভাবে কি করতে হবে, কোথায় কি লেআউট করতে হবে, ওদের কাছে সব থাকবে। কিন্তু ওইটা ইনস্টলমেন্টের দায়িত্ব ওরা থাকে ওই ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থাকে, ডিজাইন পার্সপেক্টিভ। তো ওইটা হচ্ছে 45%। আর প্ল্যান্টে বসে বসে যেটা আমরা করতেছি, ওভারঅল হচ্ছে প্রসেস অপটিমাইজেশন এন্ড ডি বটল নেকিং, সেগুলো হচ্ছে 50% ডিজাইন অ্যাক্টিভিটিস। বুঝতে পারছি? জি জি স্যার, স্যার। গট ইট। ওকে, আপনারা কোথায় চাকরি করতেছেন সেটা ডিবটলনেকিং আমাকে বলেন। বলতে আসলে কি স্যার, এটা আমি স্যার হুম বলতে হুম। চাই স্যার, লাস্টে কি যেন বললেন প্রথমে ডিবটলনেকিং এটা আসলে স্পেসিফিক বলতে কি কাজ আচ্ছা, কাজ আচ্ছা, ডি বটল নেকিং ইটস এ টার্ম, ইটস এ ইংলিশ টার্ম। এটা হচ্ছে ওরকম ইঞ্জিনিয়ারিং টার্ম না। এই জিনিসটা আসলে বোঝায় আপনার প্ল্যান্টের, মনে করেন কোথাও এফিসিয়েন্সি, মানে ডি বটল নেকিং সাপোজ লাইক এরকম, এটা নামই আসছে ওরকম থেকে। বটল নেক, সাপোজ লাইক ইউ হ্যাভ এ সিস্টেম লাইক দিস, এটা হচ্ছে এই যে স্যান্ড ক্লক আছে না, স্যান্ড ক্লক তো চিনেন, স্যান্ড স্যার। ক্লক। স্যান্ড ক্লকের মধ্যে এই যে একটা হচ্ছে সরু পার্টটা থাকে, এটাকে হচ্ছে আমরা কি বলি, নেক বলি তাই না, গলা, আমাদের হচ্ছে গলা না, ঘাড়, ঘাড় বলা যায়। সো এটা কিন্তু হচ্ছে অবরোধ, মনে করেন হচ্ছে স্যান্ড গুলো ফ্লো করতেছে, এখানে এসে কিন্তু ওর হচ্ছে আপনি ওর অ্যাপারচারটা কম দিচ্ছেন, অ্যাপারচার মানে কি, ছিদ্র বা হচ্ছে ওপেনিংটা কম দিচ্ছেন, ও কিন্তু সবগুলো একসাথে পড়তে পারতেছে না, ও আস্তে আস্তে পড়তেছে, তাই না, এরকম করে হয়। বা যে কোনো বোতলের ক্যাপের কথা চিন্তা করেন, কনিক্যাল ফ্লাক্সের কথা চিন্তা করেন, নেক পার্টটা হচ্ছে থাকে কি সবচেয়ে সরু না, স্যার। এই পার্টটা তাহলে কি করতেছে, আপনার যে জিনিসটা করে সেটা হচ্ছে আপনার ওখানে প্রসেসটাকে স্লো করে দেয়। মানে ফুল প্রসেসটা যতটুকু যেভাবে পড়া উচিত ছিল সেরকম না করে স্লো করে দিচ্ছে। এই যে প্ল্যান্টের কোনো একটা পার্টে, প্রসেসের পার্টে, ওইটার কারণে যদি ওভারঅল হচ্ছে আপনার প্রোডাকশন কমে যায়, ওভারঅল এফিসিয়েন্সি কমে যায়, ওভারঅল ফ্লো রেট কমে যায়, ওই স্পেসিফিক পার্টটুকু বলে আমরা বটল নেক। মানে যে কোনো, এটা শুধু প্ল্যান্টের না, যে কোনো প্রবলেমের, যে কোনো রিয়েকশনের, যে কোনো কিছু হতে পারে, যেটা আপনার ওভারঅল প্রসেসটাকে স্লো করে দেয়, যেটার উপর ওভারঅল প্রসেসটা ডিপেন্ড করে। আমরা রেট লিমিটিং স্টেপ বলি না রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এ, রেট লিমিটিং স্টেপ। জি স্যার, যেটা স্লোয়েস্ট ওটা হচ্ছে রেট লিমিটিং হ্যাঁ, স্টেপ। তাই ওইটা কি বোটল নেক বলি, ওইটার কারণে আপনার স্লো করে দিচ্ছে। তো ডি বটল নেকিং তাহলে কিরকম হবে, ওই যে রেট লিমিটিং স্টেপ যেটা কারণে হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা, এবং সেটা যাতে হচ্ছে আপনার স্লো না করে দেয় সেই অনুসারে কাজ করা, সেইগুলা প্রবলেম আইডেন্টিফাই করে সলভ করাকে ডি বটল নেকিং বলে। বুঝতে পারছেন এখন? জি স্যার, থ্যাংক স্যার। ইউ স্যার। ওকে, আশা করি আপনারা হচ্ছে মোস্ট অফ দ্য অপরচুনিটি যেটা থাকে এই 50%-এ কাজ করা, সো আপনারা সবাই হচ্ছে 50%-এ কাজ করতে বেশি আগ্রহী। আর 5% হচ্ছে ইটস ভেরি ইম্পসিবল, মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি ওই, মানে আমাদের বইয়ের অনেক অ্যালামনাই আছে যারা হচ্ছে ওই প্রসেস লাইসেন্সর গুলাতে চাকরি করে, বাট নট দ্যাট মাচ, যতটুকু গ্রাজুয়েট হচ্ছে খুবই লিমিটেড, 1% or 2%। সো সবাই অপরচুনিটিটা পায় না আসলে। সো এটা খুবই ডিফিকাল্ট টু গেট দেয়ার। কিন্তু হচ্ছে মোস্ট অফ দ্য পিপল অ্যাকচুয়ালি ওয়ার্ক দেয়ার, রাইট? সো 50% ইজ অ্যান অ্যাক্টিভিটি, সো ইউ ইন ফিউচার উইল ওয়ার্ক দেয়ার টু। সো এখন আমরা হচ্ছে একটা গ্রাফ যদি একটু অ্যানালাইজ করে নিয়ে আসি, এটা হচ্ছে দেখাচ্ছে ডিজাইন স্টেজে থেকে এবং ইমপ্লিমেন্টেশন স্টেজে কস্টটা কিভাবে ভ্যারি করে। সো এই যে এখানে কার্ভ আছে, এটা ওয়াই অ্যাক্সিসটা যেটা ডিনোট করতেছে সেটা হচ্ছে টোটাল কস্ট কমিটেড, কত পার্সেন্ট, 100%-এর মধ্যে কত পার্সেন্ট কোন পার্টে যাচ্ছে। আর এটা হচ্ছে পুরো প্রোগ্রেশন, মানে একদম প্রসেস ডিজাইন থেকে আপনার ওই প্ল্যান্টের এস্টাবলিশমেন্ট পর্যন্ত, কনস্ট্রাকশন পর্যন্ত। সো আমরা দেখতেছি এখানে প্রথমে প্রসেস ডিজাইন করব, তারপর ডিটেল ইঞ্জিনিয়ারিং ডিজাইন করব, করা শেষ হলে তারপর হচ্ছে ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করব, তারপর ইনস্টলেশন করব, পুরো প্ল্যান্টে কনস্ট্রাকশন করব, দেন হচ্ছে আমরা অপারেশনে যাব, তাই না? এটা হচ্ছে আমার স্টেপ। সো এটা যদি স্টেপ হয়, এখন বিভিন্ন পার্টে কোথায় কখন কোন কস্ট অকার হয় বা ডিসিশন হয় সেটা নিয়ে একটা কার্ভ ড্র করছে আর কি, কেন ডিজাইন স্টেজটা এত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাখ্যা করার জন্য। সো এখানে আমরা যে ব্ল্যাক লাইনটা দেখতেছি সেটা হচ্ছে কস্টের ডিসিশন কার্ভ।
কস্ট ডিসিশন কার্ভ, কস্টের ডিসিশন না হয়, এটা হচ্ছে অ্যাকচুয়াল মানি স্পেন্ড কার্ভ, কোথায় কখন টাকা আপনি ব্যয় করতেছেন। তো প্রসেস ডিজাইনের পার্টি কিন্তু আমরা সমস্ত ইকুইপমেন্ট ধরি না, আমরা একটু দেখে আসছি না প্রসেস ডিজাইনে কি ধরি, স্কিমটা ধরি, কি স্কিমে অ্যাকচুয়ালি কাজটা হবে, তারপর হচ্ছে কি কি ইকুইপমেন্ট লাগবে, তারপর হচ্ছে আপনার হিট ইন্টিগ্রেশনটা করতে হয়, তাই না? ম্যাটেরিয়াল ফ্লো, হিট ফ্লো অ্যানালাইসিস, হিট অ্যানালাইসিস সব করতে হয়, সেখানে হচ্ছে আপনার সবকিছু ইনক্লুডেড থাকে। তো ওই যে আপনি প্রথমে ডিসিশন নিলে, সো আই নিড দোজ ইকুইপমেন্ট ফর আওয়ার প্ল্যান, সো ওইখানেই কিন্তু আপনার দেখা যায় মোস্ট অফ দা মানি ওইখানেই চলে যাচ্ছে। আপনি যখন বলবেন আই নিড এ ডিস্টিলেশন কলাম হিয়ার ফর দ্য পিউরিফিকেশন, সো বিগ পোর্শন অফ মানি হ্যাজ টু বি separated for the buying the distillation column or installation of the distillation column. So this is actually showing the 98% of operating costs are committed in the design stage. যে যত রকম মানে ডিজাইন ডিসিশন নেওয়া হয় ওইখানে 98% অপারেটিং কস্টটা কমিটেড থাকে। তারপর দেখা যায় কি বাকি আপনি কনস্ট্রাকশন, ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং বা কনস্ট্রাকশন স্টেজে তেমন ডিসিশনের কোনো চেঞ্জ হয় না। হয়তোবা তখন যে কস্টটা যে হচ্ছে হয়তোবা ওর জন্য অ্যালটমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে ডিস্টিলেশন কলামে দেখা যাচ্ছে প্লেটি ক্যালকুলেশন করছিলাম 24টা, এখন লাগছে 25টা, সো একটার জন্য বেশি লাগতেছে, তো অল্প একটু চেঞ্জ হতে থাকে। কিন্তু ফুল ইকুইপমেন্টের যে হচ্ছে প্রাইসেস, একটা প্লেটের প্রাইসেস সেরকম হবে না, তাই না? তো হচ্ছে দেখা যাচ্ছে বিগ পার্ট হচ্ছে আমার ডিসিশন, যেটা আমি এই খাতে টাকা বরাদ্দ আছে, এই খাতে আমি খরচ করব, তো এটা হচ্ছে ডিসিশন স্টেজে চলে যায়। কিন্তু হোয়াট হ্যাপেন্স টু দ্য মানি স্পেন্ড, আমরা তখন ডিসিশন নেই যে এই খাতে হচ্ছে আমরা টাকা খরচ করবো, কিন্তু আমরা কিন্তু টাকা খরচ করি নাই তখনও। দেখা যায় 5%-এরও কম হচ্ছে টাকা তখন খরচ হয়, তখন শুধু হচ্ছে যারা যারা প্রসেস ইঞ্জিনিয়ার আছে তাদের স্যালারির জন্য খরচ হয়, আর কোনো কিছুই না। তো কখন গিয়ে খরচটা হয়, ডিটেল ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে একটু খরচ হয়, ভালো ল্যামেন্টরি খরচ হয়, মানে হচ্ছে আপনার ডেটা গ্যাদার করার জন্য, আপনার ভেন্ডরের কাছ থেকে ইয়ে নেওয়ার জন্য, কি বলে প্রকিউরমেন্ট, ইয়ে নেওয়ার জন্য মানে অর্ডার নেওয়ার জন্য, ওইগুলোর জন্য খরচ হতে পারে। কিন্তু ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এ ধাপ করে টাকা বাড়তে থাকে, কারণ এবার হচ্ছে আপনি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করতে হবে, অর্ডার প্লেস করতে হবে, টাকা পে করতে হবে, কনস্ট্রাকশনে গিয়ে সবচেয়ে বেশি খরচ হয়, তাই না? ওইখানেই সব টাকা যাবে কনস্ট্রাকশন ফেজে। কিন্তু ডিসিশন ওই যে কনস্ট্রাকশন ফেজে কত টাকা অ্যালটমেন্ট হবে সেটা কিন্তু প্রথমেই নেওয়া হয়ে গেছে, দ্যাট ইজ আওয়ার ডিজাইন ফেজ। বুঝতে পারছি কার্ভটা? জি স্যার। ওকে, এটাই হচ্ছে এখানে পাশে লেখা আছে আর কি, যে 98% অপারেশন কস্ট আর কমিটেড ইন দ্য প্রিলিমিনারি প্রসেস ডিজাইন, যে প্রিলিমিনারি স্টেজিং, কিন্তু লেস দেন 10% হচ্ছে আমরা স্পেন্ড করি, অ্যাকচুয়ালি স্পেন্ড করি ওইখানে, কারণ হচ্ছে ওখানে কোনো খরচ করার ওয়ে নাই, তো সেখানে শুধু যারা কাজ করছে মানে ইঞ্জিনিয়াররা তাদের স্যালারি বাবদ বাড়া বা কমিউনিকেশন কস্ট বাদে আর তেমন কোনো কস্ট থাকে না। কিন্তু মেইন খরচটা হচ্ছে আমার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এবং হচ্ছে প্ল্যান্টের কনস্ট্রাকশন যেটা সেটা পর্যন্ত, আগে কিন্তু তেমন থাকে না। কিন্তু ওই যে কনস্ট্রাকশনের যে ডিসিশন সব আমরা নিয়ে নিছি আগেই, এর জন্য 90%, তো ওইখানে চেঞ্জ হয়, ওইখানে সব ডিসিশন নিয়ে নিছি, কিন্তু ওইখানে অ্যাকচুয়ালি টাকা খরচ হয় না। এটা এখানে পরের স্লাইডে যেটা আসছে, টিপিক্যাল ডিজাইন স্টেপ ফর দ্য কেমিক্যাল এন্ড দ্য বায়োমেডিক্যাল প্রসেসেস, বায়োকেমিক্যাল প্রসেস আমরা কি কি স্টেপ আছে। প্রথম কাজ কি, রিকগনাইজ সোসাইটাল এন্ড ইঞ্জিনিয়ারিং নিড। এটা হচ্ছে খুব মানে কাঠখোট্টা একটা কথা আর কি, দিস ইজ বেসিক্যালি আপনার এত কিছু চিন্তা করে না, আমরা যেটা করি সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করি আমরা, তাই না? যখন একটা প্ল্যান্ট বসাবো তখন জি প্রথম স্যার, কাজ কি, মার্কেটে কেমন চাহিদা আছে ওই হ্যাঁ জিনিসটা। হ্যাঁ, আমরা ওই কাজটা করবো, আমরা ওই সোসাইটির দরকার আছে কিনা আছে সেটা কি মানুষ চিন্তা করে, সেটা হচ্ছে চিন্তা করে না। ইঞ্জিনিয়ার অ্যাটলিস্ট দে ডোন্ট কনসিডার দোজ, অর যারা হচ্ছে মানি স্পেন্ড করবে, যারা হচ্ছে ইনভেস্টর, দে ডোন্ট কনসিডার দোজ ইঞ্জিনিয়ারিং এন্ড সোসাইটির নিডস এন্ড আদার স্টাফস, ওইগুলো হচ্ছে আমরা কখনো দেখি না। আমরা কি দেখি, আমরা কি টাকা কতটুকু আয় করা যায় সেটা হচ্ছে চিন্তা বা ধান্দা। So ওই ধান্দা থেকে the first thing we do is the market analysis. If we have the demand on the market and actually the production is lower, so we want to then implement a new plant on this product. So সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ, মার্কেট অ্যানালাইসিস করা। তারপর হচ্ছে যেটা করব, এখন হচ্ছে যেহেতু মার্কেট অ্যানালাইসিস করছে, এখন আমার হচ্ছে অল্টারনেটিভে যেতে হবে, সেটা হচ্ছে কি কি প্রসেস আছে, ডেভেলপ প্রসেস আছে যেখান থেকে আমরা একটা সিলেক্ট করতে পারি, মানে দিস ইজ বেসিক্যালি দ্য সার্চিং দ্য প্রসেস লাইসেন্সর, তাই না? কি কি প্রসেস লাইসেন্সর আছে বা পাবলিশড প্রজেক্ট গুলা কি কি আছে যেখান থেকে আমরা ডেটা কালেক্ট করতে পারি আমাদের প্ল্যান্টের জন্য, আমরা একটা নতুন প্ল্যান দিতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এখানে আছে যে লিটারেচার সার্ভে, প্যাটার্ন সার্চ করতে পারি, প্রসেস লাইসেন্সর সার্চ করতে পারি, প্রিলিমিনারি ডেটা যেগুলো লাগবে সেগুলো নিতে পারি। 3 নাম্বার স্টেপে গিয়ে আন্ডারটেক দ্য প্রিলিমিনারি প্রসেস সিনথেসিস ফর দিস প্রিলিমিনারি প্রসেস সিনথেসিস ফর দিস সলিউশন। না হচ্ছে এখন মাল্টিপল সলিউশন থাকতে পারে, তাই না? এখন মাল্টিপল গুলা থেকে আমরা তো যে কোনো হুদায় বাদ দিব না,
আমরা একটা রেশনাল ওয়েতে বাদ দিতে হবে যে এটা অমুক কারণে হয়নি বা ইকোনমিক অ্যানালিসিস থেকে বাদ দিতে হবে। সো মাল্টিপল চয়েস থাকলে পরে যেটা করবো আমরা, ডিটারমাইন দ্য রিয়েকশন সেপারেশন পসিবল অপারেটিং কন্ডিশন, কত টেম্পারেচার প্রেসার ওগুলা, সেটা নিয়ে কাজ করা। রেকগনাইজ এনভায়রনমেন্টাল সেফটি এন্ড কনসার্ন। সো আজান দিচ্ছে, আমি হচ্ছে 5 মিনিটের জন্য হচ্ছে 5 মিনিট না 2 মিনিট লাগবে, একটু হচ্ছে মাইকটা অফ করে দিই। একটা প্রসেসের হচ্ছে রিয়েকশন সেপারেশন এবং পসিবল অপারেটিং কন্ডিশন গুলা কি কি আছে সেটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলা আর কি। তো ওইটা হচ্ছে প্রসেস ফ্লো শিট ডেভেলপমেন্ট, এই কাজটা আমরা করব আমাদের ফ্লো শিট ডেভেলপমেন্ট। সো এইটাই হচ্ছে আমাদের, এই যে এত বাংলা কথা বলতেছি এটার জন্য আর কি। এটা থেকে কিন্তু ওই যে আমি বলে দিই আগে, এখানে কিন্তু হচ্ছে একটা কম্পালসরি কোশ্চেন থাকবে, আমি হচ্ছে এখান থেকে দিব আপনাদের টার্ম ফাইনালে। এবং হচ্ছে এই স্লাইডে অবশ্যই ইন্ট্রোডাকশন স্লাইডের পরে স্লাইড শুরু করলে দেখবেন সবসময় আমাদের বইতে হচ্ছে এখান থেকে একটা কম্পালসরি কোশ্চেন থাকে প্রসেস ডিজাইনে, এবং হচ্ছে 35 মার্কস ক্যারি না করে সেটা 45 মার্কসও ক্যারি করতে পারে। সো এর জন্য আমি বলবো হচ্ছে এটা ভালো করে দেখা, এবং অ্যাসাইনমেন্টও দেবো আমি এখান থেকে। অ্যাসাইনমেন্ট প্রিভিয়াস ইয়ার হচ্ছে আমরা সলভ করতে দেবো, বইয়ের থেকে কিছু প্রশ্ন দিয়ে দিব, আপনাদের প্রিভিয়াস ইয়ার থেকে সলভ করবেন যাতে করে এখান থেকে যদি কারো মিস্টেক না হয় আর কি। সো এই এখন মানে এই যে দুটা স্লাইড আছে, এই স্লাইডের পর আরেক স্লাইড, এই স্লাইড তো বাংলা কথাবার্তা তেমন নাই, পরের স্লাইড হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রসেস ফ্লো শিট ডেভেলপমেন্ট। সো এটা হচ্ছে আপনাদের জানতে হবে, এবং এই জিনিসটা কাজে লাগবে আপনার প্রসেস ডিজাইনেও, প্রত্যেকটা রেশনালাইজেশন করা প্রসেস ডিজাইন সেশনাল আর কি। তো এটা হচ্ছে এই কোর্সের মেইন অবজেক্টিভই থাকে আর কি, একটা বিগ পার্ট হচ্ছে এটাতে কনসেন্ট্রেটেড থাকে। সো আই গেস হচ্ছে ইউ উইল কিপ দ্য ফুল অ্যাটেনশন দেয়ার। সো পরে ভিডিও দেখে নিবো বা কোনো কিছু করব, তখন হচ্ছে আমাকে প্রশ্ন করার জন্য পাবেন না, বা হচ্ছে ওই ডিসকাশন করার জন্য পাবেন না। তো যা করা যাবে সেটা হচ্ছে ক্লাসে হচ্ছে আই গেস ইউ উইল কিপ দ্য ফুল এফোর্ট। তো প্রসেস ফ্লোশিট ফোরটি ডেভেলপমেন্ট ফাইভ করার মার্ক পর, কিভাবে স্যার? হুম, 45 মার্কস কিভাবে? আমাদের তো সেটই 35 মার্কস। সিটি না, টার্ম ফাইনালে একটা মানে কোশ্চেন। স্যার ওটা তো 35 মার্ক। না সেটা হচ্ছে মানে ইচ্ছা করলে সবকিছু চেঞ্জ করা যায়, মানে হচ্ছে দিস ইজ নট বাউন্ডেড আর কি হুম। বলতে তার চাই মানে কি স্যার এর সেট সেট একটা দেখা ফোর্টি হবে ফাইভ না। মার্কও বানাতে পারবেন এরকম? না মানে লেট মি ডিসকাস ইট, মানে হচ্ছে যেটা মানে কম্পালসরি কোয়েশনের হচ্ছে বা কোন মানে কোয়েশনে কিন্তু মার্কস হচ্ছে 35 করে হবে সেরকম হচ্ছে কোনো বাউন্ডেড থাকে না নর্মালি। যেটা হয় সেটা হচ্ছে টিপিক্যাল প্রসিডিউর ফলো করে তো সবাই, তো নর্মালি কম্পালসরি কোয়েশন থাকলে মানে ওবি সিস্টেম বা যেটাই হোক সেটা ইট ক্যান বি আপ টু ভ্যারি টু 65 মার্কস। সো 65 মার্কস যদি আপনি হচ্ছে কম্পালসারি থাকে, মনে করেন দ্যাট আর সাম কম্পালসারি কোয়েশ্চেন দ্যাট আর অ্যাকচুয়ালি ক্যারিং 65 মার্কস, সো ইউ নিড টু আনসার দোজ। তাহলে 105-এ থাকে কত? 105-এ হচ্ছে 65 যদি বাদ দেন আর হচ্ছে কত থাকে? 40, ফোর্টি আই ফাইভ গেস 40। হ্যাঁ 45 মার্কস। তো হচ্ছে এখান থেকে যদি এবার 2 দিয়ে ভাগ করেন, মানে আপনি তো 3টা কোশ্চেন আনসার করেন 105 থেকে, তাই না? সো একটা কোশ্চেন আপনি আনসার করে ফেলছেন, সো হচ্ছে 2 দিয়ে ভাগ করেন তাহলে কত, 22.5 করে পড়বে। সো ওই যে বাকি দুটা থাকবে ওগুলা হচ্ছে মার্কস কম থাকবে 22.5 করে। সো এরকম, সো এটা 65 দিয়ে এক্সাম্পল দিলাম, যদি 45 হয় তার মানে যে রিমেনিং গুলা থাকবে বাকি কোশ্চেন গুলো হচ্ছে মার্ক এত থাকবে। সো এটা হচ্ছে কম্পালসারি অনেক সময় বেশি থাকে, কম থাকে না কখনোই। 45 আইদার 35 হবে বা এর চেয়ে বেশি হবে। সো এটা নর্মালি হচ্ছে ইয়ে হয় আর কি। যেমন আমি আমি নিজেই এক্সাম দিয়েছি, আমাদের 4-1 যে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং ছিল সেখানে 65 মার্কই কম্পালসারি ছিল, কোয়েশ্চেন নাম্বার 1 সেটা হচ্ছে আনসার করতে হবে, বাকিগুলো 22 করেছিল। সো এরকম থাকে আর কি। সো আমি এখান থেকে অবশ্যই কম্পালসারি প্রশ্ন দিবই, এটা হচ্ছে প্রসেস ডিজাইনের একটা বিগ পার্টি থাকে হচ্ছে প্রসেস ফ্লো শিট ডেভেলপমেন্ট নিয়ে। সো সেটা হচ্ছে আপনারা করবেন। কনফিউশন ক্লিয়ার হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ সেটার জন্য আমি অ্যাসাইনমেন্টও দিব এখান থেকে, যাতে করে ভালো করে করেন, মানে প্রিভিয়াস ইয়ার সলভ করেন আর যতগুলো এক্সাম্পল সলভ করা যায়। কারণ বইগুলাতে এগুলো নর্মালি থাকে না, মানে হচ্ছে নর্মালি একটা দুটো এক্সাম্পল থাকবে এই পিটার টিমার হাউসে, সো তেমন হচ্ছে এক্সাম্পল না থাকার কারণে দেখা যায় প্র্যাকটিস অ্যামাউন্ট কম হয়। এর জন্য যেটা করা হয়, এর জন্য আমি অ্যাসাইনমেন্ট দিব এখান থেকে, যেহেতু প্রিভিয়াস ইয়ার গুলো সলভ করবেন, প্র্যাকটিস হয়ে যাবে এবং দিট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ। সো আমি গতবার আপনাদের যে ক্লাস নিয়েছিলাম, আপনাদের না ওই আপনাদের যারা এবার গ্রাজুয়েট করেছেন ওদের ইয়ে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স নিয়েছিলাম, তো ওদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করা। সো যেটা আমি আউটকাম পেয়েছি সেটা হচ্ছে টার্ম ফাইনালে ওরা হচ্ছে ভালো করেছে বিকজ অফ দ্য প্র্যাকটিসেস। সো ওরা সবাই মোটামুটি আনসার করতে পেরেছে প্র্যাকটিস থাকার কারণে। প্র্যাকটিস না থাকলে আসলে ঝামেলা হয়ে যায় ম্যাথমেটিক্যাল এন্ড অল দো স্টাফ। কোরেশন যেটা পড়েছে সেটা তো পিওর বাংলা, সো ওখানের সাথে প্র্যাকটিসে তেমন কথাবার্তা আসে না, কারণ কিন্তু ম্যাথ যেগুলোতে আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস হচ্ছে কি থিং। আচ্ছা,
যাই হোক, তো 3 নাম্বারটা করলাম, প্রসেস ফ্লো শিট করলাম। সাথে হচ্ছে অবশ্যই একটা কনসিডারেশন নিতে হবে, যে কোনো প্রসেসে কিন্তু সিলেক্ট করা যাবে না এমন কোনো একটা প্রসেস সিলেক্ট করলাম দিস অ্যাকচুয়ালি গিভিং ইউ হাই ইল্ড, বা দেখা গেলো ওটা করার কারণে এমন সব হ্যাজার্ডিয়াস কম্পোনেন্ট উৎপন্ন হচ্ছে, আপনার হচ্ছে পরিবেশের উপর মারাত্মক ইফেক্ট ফেলতেছে। এখন তো আর ওই যে রেনেসা যুগের ইন্ডাস্ট্রি নাই, যে লেড ইউজ করলেন, যেটা ইউজ করলেন সবকিছু নদীতে ফেলে দিলেন, কিছু কি হবে না, ওরকম হবে না। ডিওই এসে কয়েক কোটি টাকার মামলা করে দিবে আপনার নামে। সো এত মানে ওরকম প্রসেস অবশ্যই সিলেকশন করা যাবে না। যেমন হচ্ছে আপনার সালফিউরিক অ্যাসিড মানে সিনথেসিসের জন্য প্রথম গুলা যে হচ্ছে লেড রিয়েক্টর গুলা থাকতো, লেড অ্যাবজর্পশন মেথড গুলা থাকতো, এগুলো কিন্তু এখন অবসোলেট, পুরো দুনিয়াতে কোথায় ইউজ করে না নাইট্রিক জি অ্যাসিড স্যার, লেড সিনথেসিসের চেম্বার জন্য। প্রসেস, হুম লেড চেম্বার প্রসেস গুলো। ওগুলো ইউজ করে না। এমন ইয়ের জন্য আবার হচ্ছে লেডেরও ছিল, হচ্ছে কি জানি বলে, ওই লেড ক্যাটালিস্ট থাকে ওখানে, নাইট্রিক অ্যাসিড, আমি ভুলে গেছি, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড কোন একটাতে। সো এগুলো সব অবসোলেট হয়ে গেছে, এগুলো কখনো আর ইউজ করা হয় না। সো ওরকম প্রসেসে আমাদের সিলেকশন করতে হবে আর কি এনভায়রনমেন্টাল ইফেক্ট গুলা। তারপর হচ্ছে যেটা করব, আমরা প্রসেস সিলেকশনের আগে আরেকটা কাজ করে নিতে হয়, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস। প্রিলিমিনারি যে আপনি প্রসেস গুলো নিয়েছেন সেগুলোর মানে এটা হচ্ছে এত ডিটেল প্রফিটেবিলিটি না, এটা হচ্ছে একটা মানে প্রিলিমিনারি প্রফিটেবিলিটি অ্যানালাইসিস। মানে প্রোডাক্ট আছে কি, রিয়েক্টেন্ট আছে কি, কতটুকু প্রোডাকশন করার জন্য কতটুকু লাগবে, সেটার বেসিসে একটা প্রিলিমিনারি ক্যালকুলেশন। সেইটা প্রথমেই যদি নেগেটিভ হয়ে যায়, ওই প্রসেসটা বাদ, নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, নতুন অল্টারনেটিভ নিয়ে কাজ করতে হবে। এগুলো আমরা দেখবো, আমরা যখন করব তখন এগুলো দেখবো, প্রিলিমিনারি ইকোনমিক অ্যানালাইসিসটা। তারপর আপনি যদি ওটা পাস করে কেউ, মানে হচ্ছে না এটা হচ্ছে পজিটিভ পেয়েছি, দেন উই ক্যান মুভ টু দ্য ফার্দার স্টেপ। তো ওটা যদি হয়, দেন 5 নাম্বার স্টেপে ইউ ফাইন্ড রিকোয়ার্ড ডিজাইন ডেটা। এখন আপনাকে যদি ডিজাইন করতে হয়, সেটার জন্য অনেক রকম ডেটা লাগবে, তাই না? সমস্ত ধরনের থার্মোডাইনামিক্যাল ডেটা, তারপর হচ্ছে আপনার কতটুকু সেপারেশন করা যাবে সেই হচ্ছে সেপারেশনের ডেটা গুলা, রিয়েক্টরের ডেটা, কনভার্সন ডেটা, সো অনেক কিছু থাকবে। সো লিটারেচার থেকে সিমুলেশন, যেটা হাইসিস, আপনাদের হাইসিস করানো হয়, অ্যাসপেন হাইসিস। জি স্যার জি স্যার, এই করতেছি। জিনিসটাই বললাম স্যার। সো অ্যাসপেন হাইসিস সিমুলেশন প্রসেস, মানে অ্যাসপেন হাইসিসে যেভাবে প্রসেস সিমুলেশন করি, এটা হচ্ছে একটু হাতে করা আর কি, বাংলা ভাষায় আর কি, তো ওইটা হচ্ছে এরকম। সো ওই জিনিসগুলো থাকবে। তারপর হচ্ছে আমরা যদি ওই স্টেপ পার করি, দেন হচ্ছে আমরা 6 নাম্বার স্টেপে যাব, প্রিপেয়ার দ্য ডিটেল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, সেটা আমরা কথা বলছিলাম। সো বেস কেস দাঁড় করাবো, ফ্লো শিট ডেভেলপমেন্ট করব, অপটিমাইজেশন করব, তারপর প্রসেস কন্ট্রোল গুলা দেখবো, সাইজ, প্রত্যেকটা ইকুইপমেন্টের সাইজিং করব, ক্যাপিটাল কস্ট এস্টিমেশন করব। সো ক্যাপিটাল কস্ট এস্টিমেশন আপনারা পড়ছেন, অপারেটিং কস্ট, প্রফিটেবিলিটি, এগুলো হচ্ছে করতেছেন। সাইজ অফ দ্য ইকুইপমেন্ট প্রসেস ডিজাইনের একটু পার্ট, আমরা কয়েকটা জিনিস দেখবো, ডিস্টিলেশন করলাম, তারপর হচ্ছে মিক্সচার, তারপর হচ্ছে পাম্পিং সিস্টেম, ওগুলোর জন্য একটু সাইজ গুলা দেখবো। আর যে পিটার টিমার হাউস আছে, সেগুলো মূলত ওই সাইজ অ্যানালাইসিসটাই দেখায়। তারপর হচ্ছে রিএসএস দ্য ইকোনমিক ভায়াবিলিটি, এখন অনেকগুলো ডিজাইন আপনি করে ফেলেছেন, তারপর হচ্ছে আরেকটা ইকোনমিক অ্যানালাইসিস করতে হয়। প্রথমটা ছিল প্রিলিমিনারি, ওইটা পাস করছে, এখন ডিটেল করতে হবে যে প্রত্যেকটা ইকুইপমেন্টের অ্যাকচুয়াল প্রাইস নিয়ে কিরকম হবে না হবে, যেটা হচ্ছে আপনারা করবেন। সো ওইটা যদি নেগেটিভ হয়, দেন হচ্ছে এখন তো আর এখান থেকে ওই প্রসেসটা বাদ দেওয়া যাবে না, যেটা করতে হবে ওই প্রসেসটা মডিফাই করতে হবে। তা হচ্ছে অল্টারনেটিভ প্রসেস, অল্টারনেটিভ গুলো হচ্ছে ওর সাথে অ্যাড করতে হবে, মডিফাই করে, যাতে করে এটাকে প্রফিটেবল করা যায়। লাস্ট স্টেপে যেটা এসে, সেটা হচ্ছে প্রসেস নাম্বার 8, সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট সেফটি আবার দেখবেন। লাস্ট হচ্ছে প্রোভাইড ডিজাইন রিপোর্ট। তারপর হচ্ছে এবার রিপোর্ট হয়ে যাওয়ার পর পরে হচ্ছে মেইন কাজে আসবো, ডিটেল মেকানিক্যাল ডিজাইন, প্ল্যান্টের লেআউট, ইকুইপমেন্ট লেআউট, স্পেসিফিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, পিএনআইডি, কন্ট্রোল সিস্টেম, সবকিছু। তারপর হচ্ছে লাস্টে প্রকিউরমেন্টে চলে যাব, এই পার্টটা হচ্ছে প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট প্ল্যান, বিভিন্ন প্রসেস লাইসেন্সের থেকে ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট করবে, বিড দিবেন, বিডিং গুলো অ্যানালাইসিস করবেন, এগুলো বেসিক্যালি প্রসেস ডিজাইন 2 তে করানো হয়। আপনাদেরও আছে আশা করি, এই কোর্সটা থাকার কথা, প্রসেস ডিজাইন 2, ওইখানে ডিটেলস এগুলো পড়াবে কেমনে কি করতে হবে আর কি। এই যে প্রকিউর ইকুইপমেন্ট, তারপর প্রোভাইড অ্যাসিস্ট্যান্স, এগুলো। সো এইগুলো হচ্ছে লাস্টে, এইগুলো সবই প্রসেস ডিজাইন 2 তে পড়ানো হবে। অ্যাসেস দ্য স্টার্ট আপ এন্ড শেক ডাউন রানস, কি কি কনসিডার করা উচিত, কি কি হলে বাদ দিতে হবে, প্রসেস লাইসেন্স ধরতে হবে, ওসব নিয়ে কথাবার্তা আর কি, বাংলা। তো ওগুলো হচ্ছে ওখানে পড়ানো হবে। দেন হচ্ছে প্রোডাকশন, লাস্ট স্টেপ। সো এইখান থেকে একদম আমরা প্রথম থেকে দেখলাম, একদম প্রসেস সিলেকশন থেকে একদম প্রোডাকশন স্টেপ পর্যন্ত কি কি স্টেপ আছে। এই নিয়ে প্রশ্ন আছে কারো, বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে। এই যে এখানে আরেকটু ব্রেকডাউন আছে, আমরা যে এতক্ষণ যে বাংলা কথা বললাম, এগুলো পয়েন্ট আকারে দিচ্ছে আর কি এখানে। প্রসেস কনসেপশন, প্রসেস প্রথমে আমরা দিলাম একটা কনসেপ্ট নিলাম, যে যেভাবে সিনথেসিস করা যেতে পারে ওই প্রোডাক্টটা। মনে করেন মেথানল প্রোডাকশন করতেছি, তো মেথানল হচ্ছে একটা প্রসেস আমরা সিলেক্ট করলাম, দিস ইজ দ্য প্রসেস কনসেপশন।
তারপর প্রিলিমিনারি ডিজাইনে কি থাকবে, প্রসেস কনসেপ্ট মানে হচ্ছে ফ্লো শিটটা আগে করা, মানে বেসিক ফ্লো শিট ডেভেলপমেন্ট করা। প্রসেস ইকোনমিক যেটা হচ্ছে প্রিলিমিনারি ইকোনমিক অ্যানালাইসিসটা, প্রিলিমিনারি করাটা। এখন এটা যদি পজিটিভ হয়, অল সেট যদি হচ্ছে ভালো থাকে, তারপর হচ্ছে যে ম্যানেজমেন্ট ডিসিশন টু গো ফরওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু আমরা পজিটিভ পেয়েছি, ইকোনমিক অ্যানালাইসিস করে আমরা সামনের দিকে আগাতে পারি। তারপরে যেটা যাব, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ডিজাইন। এখানে কি থাকবে, পিএনএডি থাকবে, তারপর হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস গুলো আমরা আনবো ভেন্ডরের কাছ থেকে, যে ইকুইপমেন্টের প্রাইসিং গুলা কি কি হতে পারে অ্যাকচুয়াল ইকোনমিক অ্যানালাইসিস এর জন্য, ওগুলা নিয়ে আসবো। রিয়েক্টর সেপারেটর কি কি পরিমাণ লাগবে, প্রত্যেকটা স্পেসিফিকেশন কি, প্রত্যেকটা দাম কত হবে, সেগুলো হচ্ছে নিয়ে আসবো। করার পর তারপর আবার প্রসেস ইকোনমিক্স করবো, মানে এবার ডিটেল মানে হচ্ছে আপনার ইকোনমিক অ্যানালাইসিস যেটা আপনারা এখন করতেছেন, আপনাদের আর টিচার যেটা পড়াচ্ছেন, তাই না? একটা প্ল্যান্টে কি কি ইকুইপমেন্ট আছে, সেটা প্রাইসিং কিরকম হবে, ওই ডিটেল ইকোনমিক অ্যানালাইসিসটা আপনাদের পড়াচ্ছে। সো ওইটা ওইটা যদি হচ্ছে আপনার প্রফিটেবল হয়, দেন ম্যানেজমেন্ট ডিসিশন টু গো ফরওয়ার্ড। এরপরে এই যে আমরা যা যা বললাম, ডিটেল ইকুইপমেন্ট ডিজাইন, এই ডিটেল ইকুইপমেন্ট ডিজাইন, সাপোর্ট ডিজাইন, কোথায় নাট বল্টু ইউজ করবেন সেটা করা, পাইপিং, ইলেকট্রিক্যাল পাওয়ার, ইউটিলিটিস, প্রসেস ইকোনমিক্স সবগুলো আবার করতে হবে। দেন হচ্ছে এটা যদি ফুল হয়, তারপর হচ্ছে আমরা যাব প্রকিউরমেন্ট স্টেপ গুলাতে, এই যে 11, 12, 13, 14 এই স্টেপ গুলাতে যাব। বুঝতে পারছি? জি স্যার। এই বুঝতে পর্যন্ত পারছি। হচ্ছে স্টেপ নাম্বার 10 পর্যন্ত ডিজাইনের সাথে রিলেটেড। এরপরে হচ্ছে 11, 12 যে প্রকিউরমেন্ট, ইকুইপমেন্ট, অ্যাসিস্ট্যান্স, হাবিজাবি, ওগুলা হচ্ছে পরের পার্ট। এরপরে এই বাংলা কথাবার্তা আমি পড়াবো না। এসিএইচি কোড অফ প্রফেশনাল এথিক্স, ইঞ্জিনিয়ারদের কি হচ্ছে এথিক্স থাকা উচিত, মুক্ত মুখ, এই দুইটা স্লাইড আপনারা বাংলা নিজেরা পড়ে নেবেন। ঠিক আছে, আপনাদের কি কি হচ্ছে ইয়ে থাকা উচিত আর কি, ইন্টিগ্রিটি, অনার, অনেস্টি, হাবিজাবি। আমরা আরেকটা স্লাইডে যাই, গেল কইটা। হুম, এইটা হচ্ছে আমাদের মেইন স্লাইড, যেটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো আর কি, প্রসেস ডেভেলপমেন্ট নিয়ে। সো অ্যানাটমি অফ দ্য কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং প্রসেস। এখন মেইন প্রসেসে আসি, কি কি দেখা লাগবে। এর আগেও কিছু বাংলা কথাবার্তা আছে, এগুলো আমরা আজকে রাতেই শেষ করে দিব, পরবর্তী ক্লাসে মেইন কাজে চলে যাব, প্রসেস প্রসিড ডেভেলপমেন্টে। সো একটা ইন্ডাস্ট্রিতে যেটা থাকে সেটা হচ্ছে র মেটেরিয়াল স্টোরেজ, তারপর হচ্ছে স্টোরেজ থেকে আপনি হচ্ছে প্রোডাক্ট মানে রিয়েক্টেন্ট গুলো নিলেন, ফিড প্রিপারেশনে কি কি থাকতে পারে, এটা কি বলতে পারেন স্টেজ 2 তে? স্যার ফিড প্রিপারেশন বলতে পিউরিফিকেশন স্টেপ গুলো হুম নাকি? হুম 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 হুম। ফিড প্রিপারেশনে কি যেমন স্যার হবে, ন্যাচারাল সাইজ গ্যাস থেকে রিডাকশন। সালফার রিমুভ করা। হ্যাঁ হ্যাঁ, সাইজ রিডাকশন করতে পারেন, আপনার যদি সলিড প্রোডাক্ট হয় সাইজ রিডাকশন করবেন। জি তারপর স্যার। হচ্ছে আপনার ন্যাচারাল গ্যাস থেকে ডিসালফারাইজেশনের কথা বললেন, তাই না? সালফারাইজেশন করলেন, তারপর এটা যদি অ্যাকুয়াস ফেজ রিয়েকশন হয়, আপনাকে এটা সলিউশন বানাতে হবে। এই কাজ, যত রকম কাজ আছে আর কি, সব হচ্ছে ফিড প্রিপারেশনে যায়। তারপর হচ্ছে রিয়েকশন স্কিম বা রিয়েক্টর, এটা হচ্ছে বেসিক্যালি রিয়েক্টর। রিয়েক্টর গেল, রিয়েকশন করলো, তারপরে হচ্ছে পরের স্টেপটা হচ্ছে প্রোডাক্ট সেপারেশন। আমার এখন হচ্ছে মিক্সচার থাকবে, তাই না? আমার এখানে কি কি থাকতে পারে, আমার হচ্ছে মেইন আমার প্রোডাক্ট থাকতে পারে, ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকতে পারে, বাই প্রোডাক্ট থাকতে হবে, আনকনভার্টেড রিয়েক্টেন্ট থাকতে পারে। তো সেপারেশন স্কিমে আমরা আনকনভার্টেডটা হচ্ছে রিসাইকেলে পাঠিয়ে দিব, রিসাইকেল করে দিব। বাই প্রোডাক্টটা পিউরিফিকেশন করে উই ক্যান সেল ইট, অথবা ওয়েস্টেজ যেগুলো থাকবে সেগুলো পিউরিফিকেশনে চলে যাবে। তো প্রোডাক্ট পিউরিফিকেশন স্টেপ থেকে হচ্ছে ওয়েস্টেজ আসতে পারে, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট স্টোর করব, পিউরিফিকেশন স্টেজে গিয়ে তারপর হচ্ছে সেল করব। সো এটা হচ্ছে 6টা স্টেজ আর কি। তো এর মধ্যে হচ্ছে সবগুলো থাকে। অ্যান্সিলারি প্রসেস বলতে কি বুঝি, এটা বলতে পারবেন কি অ্যান্সিলারি? মূলত এইটা পড়ার পর এই আনসিলারি মনে হয় পড়ছিলাম স্যার, কিন্তু হুম হুম, মনে নাই স্যার। এটার মধ্যে ওই যে যত প্রকার হচ্ছে ইউটিলিটি, ইউটিলিটি কি থাকে, বয়লার, ফিড ওয়াটার, দেন হচ্ছে আপনার হচ্ছে মানে ফিড মানে পোর্টেবল ওয়াটার পিউরিফিকেশন, দেন হচ্ছে আপনার ন্যাচারাল গ্যাস, তারপর হচ্ছে প্রসেসর। ইলেকট্রিসিটি। হ্যাঁ, যত রকম আছে সব অ্যান্সিলারি সাথে। তারপর হচ্ছে আপনার যে ওখানে ইঞ্জিনিয়ার থাকবে, ওদের বাসভবন, উমুক তুমুক যত কিছু আছে, ওই যে কস্ট এস্টিমেশন আমরা যা জানি আর কি, সব অ্যান্সিলারিতে চলে যায় না? জেটি বানানো, রাস্তা বানানো, রোড কনস্ট্রাকশন করা, এগুলা কোথায় যায়, সব অ্যান্সিলারিতে না? হ্যাঁ জি স্যার। ওগুলা সব ওখানে চলে যাবে। সো দেজ আর দ্য স্টেপস অ্যাকচুয়ালি ফর দ্য কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং প্রসেস। এরপর একটু ম্যাটেরিয়াল ব্যালেন্সে যাই, ওগুলো আমরা মোটামুটি জানি। ওগুলো হচ্ছে আবার একটু রিভিউ করা। কনভার্সন, কনভার্সন জিনিসটা হচ্ছে কি,
কতটুকু হচ্ছে আপনার রিয়েক্টেন্ট ফিডে ছিল, কতটুকু প্রোডাক্টে গেল, দুইটা বাদ দিলে আমরা পাবো কতটুকু রিয়েক্ট করেছে। সো এটাকে পার্সেন্টেজে নিয়ে যাওয়াকে আমরা কি বলি, কনভার্সন বলি না, ওই যে 50% জি স্যার। কনভার্সন, 40%। সিলেক্টিভিটি কি, moles of B form divided by moles of B form that could be formed from A if all reacted to B. সো A থেকে B হচ্ছে, সেটা যদি জি কোনো একটা স্যার। রিয়েকশন হয়, এটাকে আমরা সিলেক্টিভিটি বলি। সিলেক্টিভিটি কখন আসে, যখন হচ্ছে আনওয়ান্টেড সাইড রিয়েকশন হয়, তাই না, বা বাই প্রোডাক্ট ফর্মেশন হয়, জি তখন জি স্যার। সিলেক্টিভিটি কনসেপ্টটা আসে। তো মেইন আমার যে টার্গেট মলিকিউল, টার্গেট প্রোডাক্ট, সেটা কতটুকু প্রোডাকশন হচ্ছে, সেটা সিলেক্টিভিটি। তারপর ইল্ডের জিনিসটা হচ্ছে কি, এটা যদি আমরা হচ্ছে এখান থেকে দিছি, ইল্ড হচ্ছে কনভার্সন, এটা সিলেক্টিভিটি। সো মোলস অফ এ কনজিউম পাথ স্টয়কিওমেট্রিক ফ্যাক্টর, এটা হচ্ছে আমার কথা মোলস অফ এ সাপ্লাইড। সো মেইন ইকুয়েশনটা হচ্ছে মোলস অফ বি প্রডিউসড এস সাপ্লাইড ইন্টু হচ্ছে আমার কত, স্টয়কিওমেট্রিক ফ্যাক্টর। সো এগুলো খুব বাংলা কথা আর কি। রিসাইকেল এন্ড পারচেজ, রিসাইকেল কখন করব বলেন তো? কনভার্সন যদি কম হয় সেক্ষেত্রে হুম, রিসাইকেল। রিসাইকেল আর পার্চ। পার্স করবো হচ্ছে ইনার্ট ইনার বিল্ডার। অ্যাকুমুলেশন কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, মানে এটা যদি আমরা স্কিমটা আঁকি। আর বাইপাস, তিনটা কি, বাইপাসের জিনিসটা কি? স্যার বাইপাস অনেক সময় করা হয় টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রে, বা মানে একটা মেইন স্ট্রিম আর পাশ দিয়ে আর একটা স্ট্রিম পাঠানো হয় আর কি। নর্মালি ওয়েস্ট ওয়াটার প্ল্যান্ট গুলোতে করা হয়, মানে ক্যাপাসিটি যদি ওভারফ্লো করে, একটা ফ্লো স্ট্রিমকে আমরা কি করে দিই, বাইপাস করে দিই, তাই না? পাম্পের ক্ষেত্রে চিন্তা করি, পাম্পের হচ্ছে জি স্যার। ক্যাপাসিটি জি আছে, স্যার। ও মনে করেন 10 গ্যালন পার মিনিট হচ্ছে ফ্লো করতেছে, কিন্তু আমার স্ট্রিম আসলো 15 গ্যালন। ওই 15 গ্যালনকে তো আর পাম্পের মধ্যে দেওয়া যাবে না, কি করবো, 5 গ্যালনকে আমরা বাইপাস করে দিব, তাই না? বা হচ্ছে রিয়েক্টরের ক্যাপাসিটি এত, ওভারফ্লো হয়ে যাবে, নাইলে ওগুলো হচ্ছে বাইপাস করে দিই। ওয়েস্ট ওয়াটার স্ট্রিমের জন্য তো পন্ডের যেটা, সেটা হচ্ছে ক্যাপাসিটি এত, এর চেয়ে বেশি তো করা যাবে না, সেটা হচ্ছে আমরা বাইপাস করি। তো বাইপাস এগুলো করে। তো আমরা যদি রিয়েক্টর একটা আঁকি, এখানে তিনটা জিনিসই দেখাতে চাই। এটা হচ্ছে আমার কত, রিয়েক্টেন্ট গুলো আসতেছে, কনভার্সন হলো, এখান থেকে আমরা ডিজায়ার প্রোডাক্টটা হচ্ছে বের করে নিলাম পিউরিফিকেশন স্টেপ দিয়ে। একটা পার্ট হচ্ছে রিসাইকেল করলাম, দিস ইজ দ্য রিসাইকেল। এখন ওই রিসাইকেলে যদি ইনার্ট থাকে, সেটা হচ্ছে কি করে দিতে হবে, পার্টস করে দিতে হবে, নাহলে হচ্ছে ইনার্ট ম্যাটেরিয়াল বিল্ড আপ হয়ে যাবে। সেটা হচ্ছে পার্টস। আর বাইপাস হবে কি, এটা যদি বেশি ওভারফ্লো হয়ে যায়, একটা পাসকে আমরা হচ্ছে বাইপাস করে দিই, দিস ইজ দ্য বাইপাস। রিয়েক্টরে ঢোকার আগে বাইপাস করে দিচ্ছি। তো এখানে সবগুলা জিনিস একসাথে বলা গেল না তাহলে? জি স্যার। এটাই, আচ্ছা নিচে তো ছবি ছিল, আচ্ছা দেখে নেই, যে এটার কথা বললাম, ফিড স্টক, প্রোডাক্ট ইল্ড, তারপর প্রোডাক্ট রিকভারি, সেপারেশন, ডিজায়ার প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, রিসাইকেল করলাম। আর যদি হচ্ছে অন্য কোনো বাইপাস লাগতো তাহলে হচ্ছে এক জিনিস। তো স্টকিওমেট্রিক টার্গেটিং কে একটা টার্ম আছে, কতটুকু হচ্ছে আপনি করতে পারতেছেন, মানে সিনথেসিস করতে পারতেছেন, সেটা হচ্ছে স্টকিওমেট্রিক টার্গেটিং বলি, মানে অ্যাকচুয়াল হচ্ছে স্টকিওমেট্রি যেটা আছে সেটা থেকে। সো একটু ম্যাথ, মানে কি জানি বলে ওটাকে, ম্যাটেরিয়াল ব্যালেন্স করাচ্ছি আর কি। সো তিন ভাগে ভাগ করা হয়, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। লেভেলে কি হয়, লেভেল 1 হচ্ছে থিওরিটিক্যাল স্টকিওমেট্রিক টার্গেট উইথ দ্য ফুল প্রোডাক্ট রিকভারি। মানে মনে করেন লেভেল 1 হচ্ছে অ্যাকচুয়াল, মনে করেন একটা প্রোডাক্ট রিয়েক্টেন্ট এ থেকে বি এর সাথে রিয়েক্ট করে সি হচ্ছে, দিস ইজ আওয়ার ডিজায়ার্ড প্রোডাক্ট, এটা হচ্ছে ডিজায়ার্ড, সিটা হচ্ছে আমার ডিজায়ার্ড প্রোডাক্ট, ডিটা হচ্ছে আনডিজায়ার্ড, আর দোজ টু আর দ্য রিয়েক্টেন্ট। সো লেভেল 1 স্টকিওমেট্রি মানে কি, এক মোল এ এক মোল বি এর সাথে রিয়েক্ট করে এক মোল সি এক মোল ডি হচ্ছে, এটাই তো স্টকিওমেট্রি। 1:1 এগুলো স্টকিওমেট্রি না, বা এখানে যদি কোএফিসিয়েন্ট সামনে আনি, এটা স্টকিওমেট্রি কোএফিসিয়েন্ট বলি। তো এটা হচ্ছে স্টকিওমেট্রি। এখন টার্গেটিংটা কি, মানে হচ্ছে আমরা কতটুকু মানে রিয়েকশন করে আমরা ডিজায়ার প্রোডাক্ট ওখান থেকে অ্যাচিভ করতে পারবো, দ্যাটস দ্য স্টকিওমেট্রিক টার্গেটিং। প্রথম ওয়ান হচ্ছে কি, লেভেল 1 থিওরিটিক্যাল স্টকিওমেট্রিক টার্গেট। সাপোজ লাইক আমাদের 100 মেট্রিক টন এ আছে, বা মোল দিয়ে বলি, যেহেতু এটা মোলে বলতে হবে, 100 কিলোমোল এ, 150 কিলোমোল হচ্ছে আমরা বি আছে। তো এখানে থিওরিটিক্যাল স্টকিওমেট্রিক টার্গেটিং কি, মানে হচ্ছে ম্যাক্সিমাম যতটুকু প্রোডাক্ট ফরমেশন হবে, কোনো বাই প্রোডাক্ট নাই, কিচ্ছু নাই, যদি সবগুলাই বিতে কনভার্ট, সিতে কনভার্ট হয়, তাহলে কিরকম হবে? তাহলে লেভেল 1 স্টকিওমেট্রিক টার্গেট এখানে আমার কত মোল বলেন তো সি এর জন্য? সি সি 100 ডি 100 মানে টোটাল 200। হ্যাঁ, 100 কিলোমোল হবে আমার থিওরিটিক্যাল লেভেল 1 স্টকিওমেট্রিক টার্গেটিং, তাই না? সেটা হচ্ছে সি এর জন্য, এখানে থিওরিটিক্যাল বলতেছি। এবার লেভেল 2 তে বলছে অ্যাকচুয়াল স্টকিওমেট্রিক টার্গেট। অ্যাকচুয়াল মানে এখন
এ এ এবং বি তো 100%, এখানে আমরা এটার জন্য ধরছি এখানে 100% হচ্ছে ইল্ড হচ্ছে, তাই না? 100% কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি 100% কনভার্ট হবে কোনো রিয়েক্টরে পসিবল? স্যার, স্যার না কলমের স্যার। পেনের কালারটা যদি চেঞ্জ করতেন একটু স্যার, কালো না করে। 100% কি পসিবল মানে হচ্ছে আপনার ইয়ে করা, মানে হচ্ছে না ইনপুট তো স্যার, 100% স্যার। পসিবল না। অসম্ভব। সো সাপোজ লাইক উই আর হ্যাভিং 80% অফ কনভার্সন, সো এটা যখন আপনি ইনকর্পোরেট করবেন, সো তখন তাহলে আপনার হচ্ছে লেভেল 2 স্টকিওমেট্রিক টার্গেটিং কত? সো উইল গেট 80% অফ সি, সো উইল অ্যাকচুয়ালি হ্যাভ 100 কিলোমোল অফ এ, এর ইল্ড হচ্ছে 80%, সো আমরা 80 কিলোমোল পাবো, তাই তো? জি তাই না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমার লেভেল 2 স্টকিওমেট্রিক টার্গেট। এখানে দেখেন উইদাউট প্রোডাক্ট লসেস, আমরা প্রোডাক্ট লস এখানেও কনসিডার করি নাই। কিন্তু লেভেল 3 তে আরেক স্টেপে গেলাম, সেখানে হচ্ছে অ্যাকচুয়াল স্টকিওমেট্রিক টার্গেট উইথ প্রোডাক্ট লসেস। আমি তো 100% হচ্ছে রিকভারি করতে পারবো না যে প্রোডাক্ট রিকভারি স্টেজে এসে, এখানে কিছু না কিছু লস হবে। সাপোজ লাইক ইউ হ্যাভ 10% লস, তাহলে লেভেল 3 যেটা স্টকিওমেট্রিক টার্গেট সেটা হচ্ছে তাহলে কত? 80 ইন্টু 0.9, তার মানে কত এখানে? 72 কিলোমোল না? 72 হবে, হ্যাঁ 8 কমে হ্যাঁ, যাবে। তার মানে লেভেল 1 স্টকিওমেট্রিক টার্গেট ছিল আমার কত? 100 কিলোমোল সি। লেভেল 2 তে হচ্ছে আমরা পেয়েছি 80 কিলোমোল, যেখানে আমরা কনসিডার করেছি অ্যাকচুয়াল ইল্ড কত। লেভেল 3 তে এসে হচ্ছে আমরা উইথ প্রোডাক্ট লসেস ও কনসিডার করছি, সেটা হচ্ছে 72 কিলোমোল। সো অ্যাকচুয়াল ইল্ড, অ্যাকচুয়াল প্রোডাক্ট হচ্ছে টার্গেট হচ্ছে আমার তাহলে 72 কিলোমোল। বুঝতে পারছি এই তিনটা স্টকিওমেট্রিক টার্গেটিং। জি জি স্যার। স্যার। ওকে, এখানে হচ্ছে একটু বাংলা কথা দিয়ে এখানে দেখাইছে আর কি 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 করা যায়। তো প্রথম হচ্ছে স্টকিওমেট্রিক ক্যালকুলেশন অ্যাজুমিং ম্যাক্সিমাম ইল্ড, মানে 100% ইল্ড কনসিডার করে, যেটা আমরা বললাম লেভেল 1, দিস ইজ আওয়ার লেভেল 1 স্টকিওমেট্রিক টার্গেটিং। এখানে শুধু আমার দরকার হচ্ছে রিকোয়ার্ড ডেটা হচ্ছে ওভারঅল স্টকিওমেট্রিক রিয়েকশন, আমরা যে অ্যাকচুয়াল রিয়েকশনটা স্টকিওমেট্রিক সেটা দরকার। 100% ইল্ড ধরে উইল ডিটারমাইন দ্য লেভেল 1 স্টকিওমেট্রিক টার্গেটিং। দেন if we incorporate the reaction yield data in previously considered 80% of yield, right? So after incorporating that with your previously calculated data, you will get the actual yield, level 2 stoichiometric targeting, or actual yield without the product losses, right? So ওইখানে আমার শুধু দরকার হচ্ছে রিঅ্যাকশন yield ডেটা। এখান থেকে যদি লেভেল 3 তে যেতে চাই, তারপর আরেকটা ডেটা দরকার হবে, সেটা কি? এটা হচ্ছে প্রোডাক্ট লস। প্রোডাক্ট রিকভারি লস, ইয়া প্রোডাক্ট সেপারেশন ডেটা, সেটা লাগবে। সেটাও যদি ইনকর্পোরেট করি, দেন উইল গেট দ্য লেভেল 3 স্টকিওমেট্রিক টার্গেটিং। সো এখানে একটা ছোটখাটো ম্যাথ আছে, আমার এটা আশা করি আমার এখন করা দিতে হবে না, কারণ আমি টার্গেট দিয়ে দিচ্ছি। আমি শুধু হচ্ছে রিড আউট করি হাউ টু সলভ ইট, আই ডিসকাস দ্যাট। সো a new process is to be designed for a conversion of 1 million metric ton, মিলিয়ন মেট্রিক টন না, মিলিয়ন কেজি, তার মানে মিলিয়ন মানে কি 10 to the power 6, 10 to the power 6 kg per year of sugar from ethanol. The sugar is taken to be in the form of the glucose and converted to ethanol through the following overall reactions. So sugar কে আমরা simplify করে আমরা দিয়েছি এটা হচ্ছে this is basically a glucose molecule that's actually converting to ethanol. That is our desired product, and carbon dioxide is actually producing as a side reaction না side product আর কি, বাই প্রোডাক্ট। সো এখানে আমাকে বলছে আমার টার্গেট হচ্ছে কি 150 মিলিয়ন কেজি পেয়ার ইয়ার অফ সুগার, মানে হচ্ছে এইটারটা দেওয়া আছে তাই না? এটার হচ্ছে অ্যামাউন্ট দেওয়া আছে 10 to the power 6 কেজি পার ইয়ার। সো আমরা এটাতে কেজিতে তো আর ক্যালকুলেশন করা ডিফিকাল্ট, এটাকে কিসে কনভার্ট করে নিতে হবে? কিলোমোলে। মোলে, ইয়া কিলো মোলে কনভার্ট করে নিব আমরা, মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে বেড়ে যাবে, যেহেতু আমাদের স্টকিওমেট্রিক এগুলো কেজিতেও করতে আপনার ইচ্ছা, ম্যাট ব্যালেন্স আপনারা করে আসছেন, সো আপনারা সবাই জানেন আমরা কিভাবে কিভাবে করবো এটা। সো এখানে এ নাম্বার বলেছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম থিওরিটিক্যাল স্টকিওমেট্রিক টার্গেট, তো থিওরিটিক্যালটা বের করা যাবে না? 1 মোল সুগার, 1 মোল ইয়ে থেকে কি বলে ওটা, মানে গ্লুকোজ থেকে কয় মোল এথানল হচ্ছে? 2 2 মোল মোল বের এথানল। হবে। হ্যাঁ, বের করতে পারবেন না সেটা? তো মোল যেটা বের হবে সেটা 2 দিয়ে গুণ করে দিবেন। হুম হুম হুম, এটাই, এটা হচ্ছে লেভেল 1। এরপরে বলেছে অ্যাভেলেবল এক্সপেরিমেন্টাল ডেটা শো দ্যাট দ্য অ্যাকচুয়াল রিঅ্যাকশন yield ক্যান বি অবটেইন ইজ 0.46 কেজি এথানল পার কেজি অফ গ্লুকোজ। মানে এখানে ইল্ডের দিছে হচ্ছে আমরা কত, 1 কেজি গ্লুকোজ থেকে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কতটুকু, 0.46 কেজি হচ্ছে এথানল পাচ্ছি। তাহলে এটা কি লেভেল 2 তে এখন কনভার্ট করতে পারবেন না, লেভেল 2 স্টকিওমেট্রিক টার্গেটিং? ওইটাকে কি কেজিতে কনভার্ট করে 0.46 দিয়ে গুণ দিব? কেজিতে কনভার্ট করতে আর হবে না, কারণ আমি তো দিছি ডেটা তো দিছি 10 to the power 6 হ্যাঁ, কেজি, এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, হবে 10 to বুঝতে the power 6 কেজি পার ইয়ার অফ সুগার ছিল তাই না, এটা সুগার। সো আমরা এখান থেকে দেখি 0.46 কেজি অফ সুগার থেকে ইউ আর গেটিং 1 কেজি অফ গ্লুকোজ, এভাবে করি না আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স? জি স্যার।
স্যার বেসিক্যালি ইউ নিড টু ডিভাইড ইট। ও উল্টা লিখছি মনে হয়, তাই না? উল্টা লিখছি, উল্টা লিখে ফেলছি। এটা কিরকম হবে? এখানে 10⁶ কেজি অফ সুগার মানে গ্লুকোজ। এখন 1 কেজি গ্লুকোজ থেকে ইউ আর গেটিং 0.46 জিরো কেজি পয়েন্ট ফোর এথানল। হুম, ইটি ওয়েজ, নর্মালি ইথানলকে আমরা ইটি ওয়েজ দিয়ে এক্সপ্রেস করি, মেথানলকে আমি ওয়েজ দিই। ইথানল পাচ্ছেন, জাস্ট ইউ নিড টু মাল্টিপ্লাই উইথ দ্য 0.46 দেন ইউ উইল গেট দ্য লেভেল 2 স্টয়কিওমেট্রিক টার্গেট। এরপরে বলেছে কি, ইন সেপারেটিং অফ এথানল ফ্রম দ্য রিয়েকশন মিক্সচার ইট ইজ এক্সপেক্টেড টু লুজ 5% অফ এথানল। সো আপনি হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু পাবেন, 5% না 95%? লস যেহেতু 5%, তাহলে 95% পাবো। 95%। So you need to multiply this with 0.95, right? So this is our level 3 one. So এটা নিজেরা করতে পারবেন না, জাস্ট হচ্ছে বেসিক ক্যালকুলেশন আর কি। জি স্যার পারবো। পারবেন। ওকে, ওকে, আর একটু আছে, আমি এইটুকু শেষ করে দিই, তারপর হচ্ছে মেইন পার্টে মানে হচ্ছে মানে আগামী ক্লাসেরটা যাব। ব্যাচ প্রসেস আর কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে পার্থক্য, এগুলো আসলে পড়ানোর দরকার নাই, ইউ অলরেডি নো অ্যাবাউট দোজ। এখানে জাস্ট একটা সংজ্ঞা দিচ্ছে অ্যাটেনমেন্টের। অ্যাটেনমেন্ট হচ্ছে আপনার কি, আমরা তো একদম 365 দিন মানে 24/7 হচ্ছে আমরা অপারেশন রান করতে পারি না, ডাউন টাইম আছে, তাই না? ডাউন টাইম কি ক্লায়েন্টের জন্য? ডাউন টাইম হচ্ছে স্যার ব্যাচ প্রসেস একটা শেষ হওয়ার পরে আর একটা শুরু করার আগে যেই টাইমটা আর কি। এটা কন্টিনিউয়াস প্রসেসেও আছে। কন্টিনিউয়াস প্রসেসে আমরা যেটাকে বলি সেটাকে কি বলি, ওই আমরা প্ল্যান্টের শাটডাউন বলি, শাটডাউন এক করে বছর প্রত্যেকটা, হ্যাঁ, শাটডাউন। সবকিছু ক্লোজ করে আবার নতুন করে হচ্ছে আপনার ক্লিনিং করা, হাবিজাবি করা। সো আমরা আসলে 24/7 অপারেট করতে পারি না, 365 দিনই হচ্ছে 24/7 অপারেট করবে, দিস ইজ কাইন্ড অফ ইম্পসিবল। সো এখানে যেটা করে পার্সেন্টেজ অফ অ্যাটেনমেন্ট, সেটা হচ্ছে আমরা যেটা ধরি, আমরা কতদিন অ্যাকচুয়ালি পুরা কত আওয়ার হচ্ছে অপারেশন করেছি এক এক বছরের মধ্যে 8,460, ওটাকে পার্সেন্টেজে কনভার্ট করা। টিপিক্যালি যেটা হয় 330 দিন ধরা হয় আর কি, 330 দিন আমরা রান করতে পারি আর কি, সেটা ধরা হয় বা 8,000 hour per year, ওই হিসাবে ক্যালকুলেশন করা হয় আর কি। সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসের পার্সেন্টেজ অফ অ্যাটেনমেন্ট। সো এই দুটার মধ্যে পার্থক্য পড়াইতে হবে, ব্যাচ প্রসেস কি, কন্টিনিউয়াস প্রসেস কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ? না না স্যার। স্যার। না স্যার, এগুলো ওকে, বাদ। এগুলো হচ্ছে আপনারা পারবেন। আমরা নেক্সট এই আরেকটু পড়ায় দেই মানে আরেকটু জিনিস আছে, এরপর আমরা আগামী ক্লাসে মেইন পার্টে যাব, যে প্রিলিমিনারি ইকোনমিক অ্যাসেসমেন্ট এক্সাম্পল যেটা। সো এখানে একটা রিয়েকশন স্কিম দিয়েছে, বেনজিন থেকে বেনজিন প্লাস হচ্ছে ইথিলিন, এই দুইটা থেকে কি হচ্ছে, দুইটা রিয়েকশন পাথওয়ে বলছে। যে আমরা বলছি না অনেকগুলো রিয়েকশন পাথওয়ে থাকবে, যে কোনো একটা আমাদের চুজ করতে হবে। সো দুইটা রিয়েকশন পাথওয়ে আছে, একটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এন্ড মানে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের উপর জিওলাইটের উপর ক্যাটালিস্টের উপর দিয়ে গেলে প্রথম ইথাইল বেনজিন উৎপন্ন করে, সেখান থেকে মেটাল অক্সাইড ক্যাটালিস্ট ইউজ করলে সেখান থেকে হচ্ছে স্টাইরিন প্রোডাকশন করে। এটা বেসিক্যালি স্টাইরিন প্রোডাকশন পাথওয়ে বেনজিন আর ইথিলিন থেকে। সো পলিস্টাইরিন আছে না, ওইটার হচ্ছে মনোমার স্টাইরিন আর কি। তো ওইখান থেকে আরেকটা পাথওয়ে বলছে যে রোডিয়াম ক্যাটালিস্ট আর কপার 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 হ্যালাইড গুলোর উপর দিয়ে যদি পাস করি, সেখান থেকে ডাইরেক্ট ওয়ান স্টেপ রিয়েকশন করে স্টারিং হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে যদি ফ্লোরিন ইউজ করেন, অথবা এসসিএল উৎপন্ন হতে পারে, অথবা এস আয়োডাইড হতে পারে, এগুলো হতে পারে, প্লাস কপার অক্সাইড উৎপন্ন হয় ক্যাটালিস্ট, সরি কপার হ্যালাইড উৎপন্ন হয় ক্যাটালিস্ট আর কি। সো এখানে দুইটা রিয়েকশন পাথওয়ে আছে, এখন আমাকে বলছে কোনটা হচ্ছে আমরা চুজ করব প্রিলিমিনারি ইকোনমিক অ্যাসেসমেন্ট করে। তো প্রিলিমিনারি ইকোনমিক অ্যাসেসমেন্টের মেইন টার্গেট কি এটা বুঝতেছেন, প্রাইস অফ দ্য প্রোডাক্ট প্লাস অফ দ্য প্রাইস অফ দ্য বাই প্রোডাক্ট পার কেজি, পার কেজিতে যদি হচ্ছে প্রাইস অফ দ্য র মেটেরিয়াল পার কেজি থেকে বেশি হয়, তাহলে অবশ্যই আমরা কি নিব, মানে যে কোনো একটা চুজ করবো, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে আর কি। এই পার কেজিটা যে কার হিসাবে হিসাব হতে পারে, সেটা প্রোডাক্টের হিসাবে করা উচিত, মানে পার কেজি অফ স্টাইরিন প্রোডাকশনের জন্য, পার কেজি অফ স্টার্টিং প্রোডাকশনের জন্য এই স্টেপের আপনার প্রফিটেবিলিটি কিরকম, এই স্টেপের প্রফিটেবিলিটি কিরকম, উইল কম্পেয়ার বোথ অফ দোজ, রাইট? ওইখানে কম্পেয়ার করে তারপর হচ্ছে আমরা কি করব, সেখান থেকে আমরা অল্টারনেটিভটা চুজ করব। মানে প্রিলিমিনারি ইকোনমিক অ্যানালাইসিস এটাই হয়, মানে জাস্ট হচ্ছে প্রোডাক্ট এন্ড রিয়েক্টেন্টের প্রাইস নিয়ে, ইকুইপমেন্ট কি লাগবে না লাগবে ওগুলো কিছুই না, শুধু হচ্ছে আমরা কি নিব, শুধুমাত্র প্রোডাক্ট এন্ড রিয়েক্টেন্টের গুলো নিয়ে। ডিটেল ইকোনমিক অ্যানালাইসিসের জন্য আপনারা অলরেডি করছেন, সেটা কিভাবে হবে, ক্যাপিটাল কস্ট অ্যানালাইসিস, দেন ক্যাপেক্স আছে, ওপেক্স আছে, ওগুলা দিয়ে করতে হয়। তো এখানে দেখেন ওদের ইয়েও দিয়ে দিছে, যেমন হচ্ছে বেনজিনের পার টনের দাম হচ্ছে $822, ইথিলিনের দাম দেওয়া আছে, ইথাইল বেনজিন স্টাইরিন, এটার দাম দেওয়া আছে। সো এই ডাটা থেকে আপনারা হচ্ছে বের করতে পারবেন না কোন পাথওয়েটা সিলেক্ট করা উচিত। পারা যাবে মনে হচ্ছে।
মনে হচ্ছে অবশ্যই করা যাবে। সেটা হচ্ছে আমরা এখানে অ্যাক্সেস হতে বা দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে ইথাইল বেনজিন একটা বাই প্রোডাক্ট। এখানে সিলেক্টিভিটি ডাটা দিয়ে দিতে হবে, যে কতটুকু স্টাইরিন হয়, কতটুকু ইথাইল বেনজিন হয়। সো সেটা হচ্ছে ডাটা দিয়ে দিলে হচ্ছে ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট দোজ থিংস অ্যাকচুয়ালি। সো এখানে হচ্ছে আমরা বের করতে হবে পার টন, এগুলো হচ্ছে পার টন অফ বেনজিনের দাম হচ্ছে আপনার $এত, পার টন অফ ইথিলিনের দাম এত, পার টন ইথাইল বেনজিনের দাম এত। আমার আগে বের করতে হবে 1 টন স্টাইরিন প্রোডাকশনের জন্য, কিছুক্ষণ আগে যেটা করলাম, কত টন বেনজিন লাগে, কত টন ইথিলিন লাগে, আর 1 টন স্টাইরিন থেকে কত টন ইথাইল বেনজিন হতে পারে সেটা হচ্ছে করতে হবে। তারপর হচ্ছে ওটা দিয়ে ভাগ করব এবং প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করে আমরা বের করবো। এই কাজটা আমরা করব, আপনারা এটা নিজেরা করবেন, কিন্তু আমি করাবো আপনাদের হচ্ছে আগামী ক্লাসে ওই আরেকটা এক্সাম্পল আছে সেটা থেকে করাতে থাকবো, তখন ওটা করলে এটা নিজেরাই করতে পারবেন। এখন আমরা কেস স্টাডিতে যাওয়ার আগে একটা জিনিস লাস্টে বলে দিই, যে সেপারেশন স্কিম নিয়ে কিভাবে প্রোডাক্ট পিউরিফিকেশন চুজ করা যায়। ভ্যাপর প্রেসারে যদি ডিফারেন্স থাকে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য বয়লিং পয়েন্ট ডিফারেন্স, রাইট? বয়লিং পয়েন্ট ডিফারেন্স, সেটার যদি পার্থক্য থাকে মিক্সচারের মধ্যে, সাপোজ লাইক উই হ্যাভ এ মিক্সচার অফ কেমিক্যালস, সেখানে ওই কম্পোনেন্টের মধ্যে যদি হচ্ছে বয়লিং পয়েন্টের হচ্ছে তারতম্য থাকে, ডিফারেন্স থাকে, আমরা ডিস্টিলেশন চুজ করতে পারি, তাই না? ডিস্টিলেশন কলাম, জি অথবা স্যার। উই ক্যান চুজ দ্য অ্যাবজর্পশন, ড্রাইং করতে পারি, এভাপোরেশন করতে পারি, দিস আর দ্য থিংস। সলিবিলিটি, এখন যদি সলিবিলিটির উপর ডিফারেন্ট করে করা যায়, আমরা ক্রিস্টালাইজেশন করতে পারি প্রোডাক্ট পিউরিফিকেশনের জন্য, ক্রিস্টালাইজেশন করতে পারি। ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে লিকুইড থেকে লিকুইডে ট্রান্সফারের ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, সেটা যদি হচ্ছে ডিফারেন্ট থাকে এক একটা কম্পোনেন্টের, সাপোজ লাইক উই হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াটার, another one is the chloroform বা বেনজিন, সাপোজ লাইক উই হ্যাভ ওয়াটার এন্ড বেনজিন। আমাদের একটা সলভেন্ট আছে, সাপোজ লাইক উই হ্যাভ এ সলভেন্ট অফ ক্লোরোফর্ম। সো এই ক্লোরোফর্মের মধ্যে ওয়াটারের একরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়, বেনজিন একরকম ডিস্ট্রিবিউট হয়, নর্মালি হচ্ছে বেনজিন হচ্ছে ক্লোরোফর্মে বেশি ডিস্ট্রিবিউট হয়। সো এরকম এই মিক্সচারের মধ্যে যদি ডিফারেন্স থাকে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের, আমরা কি করতে পারবো? সলভেন্ট এক্সট্রাকশন অথবা অ্যাডসর্পশন এগুলো করতে পারবো। বলবো যে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছে আর পাস করতেছে কি ঠিকই তো হাত মাইক্রোফোন ভগবান সত্যি সত্যি ভাবছিলাম যে মাইক্রোফোন অফ হয়ে গেছে। আচ্ছা, পার্টিকেল সাইজ এন্ড ডেনসিটির যদি পার্থক্য থাকে, সাপোজ লাইক উই হ্যাভ সলিড প্রোডাক্ট ইন দেয়ার ইন দ্য সলিউশন, সো যেটা থাকে সেটার জন্য হচ্ছে সেন্ট্রিফিউগেশন করা যায়, সেন্ট্রিফিউজ করে করা যায়, ডিকান্টেশন করা যায়। লিকুইডিফিকেশন কখন কখন করে? ডিকান্টেশন হচ্ছে একটা সেপারেটর, এখান থেকে হচ্ছে আমরা লিকুইড লিকুইড সেপারেশনের জন্য ডিকান্টেশন ইউজ করি। সো এখানে হচ্ছে মিক্সচার আসলো, মিক্সচারকে একটা ইয়েতে সেপারেটরের মধ্যে দেই, সেপারেটর দিলে ডিকান্টেশনে যে দুটা লেয়ার ফরমেশন হয়, আপার লেয়ার লোয়ার লেয়ার, সেখান থেকে দুটা আলাদা আলাদা করে এক্সট্রাক্ট করা যায়, ডিকান্টেশন প্রসেস বলে। স্ক্রাবিং করা যায়, ক্লাসিফিকেশন করা যায়, দ্যাট ইজ স্ক্রিনিং। ক্লাসিফিকেশন মিন্স স্ক্রিনিং, রাইট? এটা আপনাদের পড়াচ্ছে না? পার্টিকেল টেকনোলজি কি পড়ানো শেষ আপনাদের? স্যার পার্টিকেল টেকনোলজি পড়তেছি এই জি টার্মে। স্যার। আচ্ছা, তাহলে তো ক্লাসিফিকেশন জানেন, ওগুলা তো অনেক কিছু পড়ানো পড়ানো হয়েছে না, কিভাবে ক্লাসিফিকেশন করি আমরা, জি গ্র্যাভিটি স্যার। সেটেলিং ইয়ে করে সেগুলো করা যায়। জি স্যার, তারপর হচ্ছে পার্টিকেল সাইজের যদি ডিফারেন্স থাকে, এটা হচ্ছে পার্টিকেল সাইজ এন্ড ডেনসিটি, দুইটি ডিফারেন্স থাকলে ওটা করা যায়। আর শুধু একই মানে হোমোজেনাস মিক্সচার যদি হয়, মানে ডিফারেন্ট প্রোডাক্ট না, একই রকম প্রোডাক্ট বাট পার্টিকেল সাইজ হচ্ছে ডিফারেন্ট, ওটা হলে ফিল্ট্রেশন আর স্ক্রিনিং করতে হবে, সেডিমেন্টেশন করতে হবে। আর যদি ডেনসিটি ডিফারেন্স থাকে, ডিফারেন্ট টাইপ পার্টিকেল একসাথে আছে, ডিফারেন্ট সাইজ ডিফারেন্ট টাইপ পার্টিকেল, দেন হচ্ছে উই ক্যান গো ফর দ্য সেন্ট্রিফিকেশন, ক্লাসিফিকেশন এন্ড থিকেনিং স্টেপস। সো দেজ আর দ্য থিংস, এভাবে হচ্ছে আমরা সেপারেশন গুলো চুজ করবো। এগুলো হচ্ছে জাস্ট একটু প্রিলিমিনারি কথাবার্তায়, যে আমরা যখন মিক্সচার গুলো থাকবো তখন কি কি ইমপ্লিমেন্ট করবো সেটার একটা আইডিয়া থাকে। নেক্সট ক্লাসে আমরা প্রসেস ফ্লোশিট ডেভেলপমেন্টে যাবো, সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড ম্যানুফ্যাকচার নিয়ে। ঠিক আছে? ওকে স্যার। আজকে ক্লাস অনেক বড় হয়ে